তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ডার্কের সিজন 3। সিজন 1 এবং 2 আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। যদি সেগুলো এখনও দেখে না থাকেন তাহলে প্লিজ সেগুলো গিয়ে আগে দেখে আসুন, কারণ সেগুলো না দেখলে আপনি এটার আগা মাথা কিছুই বুঝতে পারবেন না। কারণ এই গল্পটা অনেক বেশি পেঁচানো, যেটা বুঝতে হলে একেবারে শুরু থেকে শুরু করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এই জন্য আমি বলবো সেগুলো গিয়ে আগে দেখে আসুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো সিজন 3 শুরুতে আমরা দেখতে পারি তিনটা লোক, মানে একটা বাচ্চা, একটা জোয়ান লোক আর একটা বৃদ্ধ এসে অ্যাডামের পুরো লাইব্রেরির মধ্যে আগুন ধরিয়ে দেয়, মানে অ্যাডামের পুরো অফিসটাকেই পুড়িয়ে ফেলে। আর আমরা এই তিনটা লোকের চেহারার মধ্যে একই রকমের চিহ্ন দেখতে পারি, যার মানে এটা হতে পারে যে এই তিনটা লোক হচ্ছে একই লোকের ভিন্ন ভিন্ন ভার্সন। এখন যেহেতু টাইম ট্রাভেল করা হচ্ছে, সো সব কিছুই পসিবল। যাই হোক, এদিকে 2020 সালে সেই কিয়ামতের দিনে আমরা দেখতে পারি অন্য গ্রহ থেকে আসা সেই মার্থা, মানে যাকে আমি সামনে থেকে অল্ট মার্থা বলে ডাকবো, সে জোনাসকে টাইম ট্রাভেলের মাধ্যমে অল্টারনেটিভ দুনিয়ার সেই গুহার মধ্যে নিয়ে যায়। আর তাকে সে সমস্ত ব্যাপারটা এক্সপ্লেন করে বলে যে আজকেই হচ্ছে গিয়ে সেই দিন, যেই দিন এই সমস্ত ব্যাপারটা শুরু হয়েছিল, আর এই দিনেই আমাদের প্রথমবার দেখা হয়েছিল। আর আমাদের এই দুইটা দুনিয়া একটা মজবুত গিট্টুর সাহায্যে একে অন্যের সাথে কানেক্টেড। তবে তোমার চিন্তা করার দরকার নেই, এই সমস্ত ব্যাপারগুলো আমি ঠিক করে ফেলবো। এতটুকু বলেই সে তার টাইম মেশিন নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর আমরা এদিকে দেখতে পারি বেচারা জোনাস টাইম এবং ডাইমেনশন দুই দিকেই ট্রাভেল করে এখন অল্টারনেটিভ দুনিয়ায় চলে এসেছে, মানে মার্থার অল্টারনেটিভ দুনিয়ায়। 4 নভেম্বর 2019 আমরা জানতে পারি এই অল্টারনেটিভ দুনিয়ার সমস্ত কিছু উল্টাপাল্টা হয়ে আছে। আসলে এখানে মার্থা, ম্যাগনেস এবং মিকেল এখনও ক্যাথরিনার সঙ্গেই থাকে, তবে তারা এখন জোনাসের ঘরের মধ্যে বাস করে, আর উলরিক তাদেরকে ছেড়ে দিয়ে অলরেডি চলে গিয়েছে। আসলে এই এপিসোডটা আপনাকে আরও বেশি কনফিউজ করে ফেলবে। এই জন্য এই এপিসোডটা বোঝার জন্য আমরা আগে এই জিনিসটা বুঝে নেই যে আসলে জোনাসের আসল দুনিয়া আর মার্থার এই অল্টারনেটিভ দুনিয়ার মধ্যে পার্থক্যটা কী কী। শুরুতেই আমি যেমনটা বললাম যে ক্যাথরিনা তার ফ্যামিলি নিয়ে এখন জোনাসদের ঘরের মধ্যে বাস করে। উলরিক আর ক্যাথরিনার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এখন উলরিক প্রেগনেন্ট হেনার সঙ্গে আছে, মানে এখন হেনা আর সে একসঙ্গে থাকছে। এখানেও ম্যাগনেস আর ফ্রান্সিসকা একে অন্যকে ভালোবাসে, মানে তারা দুজন রিলেশনশিপে আছে। কিন্তু পার্থক্যটা হচ্ছে যেখানে আসল দুনিয়াতে এলিজাবেথ হচ্ছে বোবা এবং বয়রা, সেখানে এই অল্টারনেটিভ দুনিয়াতে ফ্রান্সিসকা হচ্ছে গিয়ে বোবা এবং বয়রা। আর উলরিক তার কুকর্মের লিস্ট আস্তে আস্তে করে বাড়িয়েই যাচ্ছে। মানে সে প্রথমে ক্রিস্টেনের সঙ্গে ছিল, এরপর সে হ্যানাকে খেয়ে দিয়েছে, এখন আবার সে শার্লেটকে খাওয়ার প্ল্যানিং করছে। মানে তার কলিগ শার্লেটের সঙ্গেও তার একটা অ্যাফেয়ার চলছে। আর আমরা দেখতে পারি শার্লেটের যে হাজব্যান্ড ছিল পিটার, সে আসলে এই দুনিয়াতে কোনো থেরাপিস্ট না, সে এখানে হচ্ছে চার্চের ফাদার। আর একটু ভালো করে লক্ষ্য করলে আমরা এই জিনিসটাও বুঝতে পারি যে এই দুনিয়াতে সমস্ত ক্যারেক্টারগুলোর হেয়ার স্টাইল একটু অন্যরকম, দেখতে খুবই অদ্ভুত রকম লাগে। তাছাড়া হেলগে, যে কিনা আসল দুনিয়াতে কানের সমস্যায় ভুগছিল, সে এই দুনিয়াতে চোখের সমস্যায় ভুগছে, মানে তার একটা চোখ নেই। অন্যদিকে টরম্যান, যার কিনা আসল দুনিয়াতে চোখ ছিল না, এখন তার একটা হাতই নেই। আর জোনাসের দুনিয়ার মতো এই দুনিয়াতেও এরিক নামের সেই ছেলেটা গায়েব হয়ে আছে, আর তার ভাই কিলিয়ান হচ্ছে মার্থার আসল বয়ফ্রেন্ড। অ্যান্ড সবচেয়ে বড় অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে চেঞ্জটা, সেটা হচ্ছে এই দুনিয়াতে জোনাস নামের কারো অস্তিত্বই নেই, মানে জোনাস কানোয়ার নামের এখানে কেউ বাসই করে না। যাই হোক, এই ছিল ছোটোখাটো কিছু চেঞ্জ, হয়তো বা বড় বড় কিছু চেঞ্জ আমরা সামনে দেখলেও দেখতে পারি। আর যেহেতু এই সমস্ত ব্যাপারগুলো একটা অন্যটার সাথে কানেক্টেড, এই জন্য একটার চেঞ্জে আরেকটার মধ্যে প্রভাব ফেলবে, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করেই বুঝতে পারি। তো এখন যেহেতু এই দুনিয়াতে জোনাস নামের কারো অস্তিত্বই নেই, এই জন্য জোনাসের পার্টটা প্লে করছে মার্থা হলুদ জ্যাকেট পরে সাইকেল নিয়ে সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়। আর এই হলুদ জ্যাকেট পরেই সে স্কুলে চলে আসে। স্কুলে এসে সে প্রথমেই তার বয়ফ্রেন্ডের সঙ্গে মিট করে তার ভাই এরিক সম্পর্কে খোঁজখবর নেয়, মানে তাকে পাওয়া গিয়েছে কিনা বা কোনো খবর আছে কিনা। আর এদিকে উলরিক সোজা তার বাসায় এসে তার প্রেগনেন্ট ওয়াইফ হ্যানার সঙ্গে মিট করে। তবে যখন সে ওয়াশরুমে যায়, তখন হ্যানা তার কাপড় থেকে অন্য মেয়ের একটা চুল পেয়ে যায়, যেটা দেখে তার একটু সন্দেহ হয়ে যায়। সে বুঝতে পারে যে এই উলরিক যতগুলোই বিয়ে করে ফেলুক না কেন, তার চরিত্র কোনোদিনও ঠিক হবে না। এদিকে জোনাসের দুনিয়ার হেলগের মতোই এই দুনিয়ার হেলগেও একা একা বসে টিকটক করা শুরু করে, মানে সে কিয়ামতের কাউন্টডাউন করছিল। আর অন্যদিকে যখন জোনাস তার বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে তার ঘরের মধ্যে এখন আর তার ফ্যামিলি বাসই করে না, মানে এখন তার ঘরের মধ্যে মার্থার ফ্যামিলি বাস করে। আর তাছাড়া তার যে বেডরুমটা ছিল সেটা এখন মার্থা ইউজ করছে। এখন এই ব্যাপারগুলো দেখার পরে জোনাস পুরোপুরিভাবে কনফিউজ হয়ে যায়। এই জন্য সে সেখান থেকে সোজা চলে আসে স্কুলে। আর এখানে জোর করে মার্থার ক্লাসের মধ্যে ঢুকে সে পেছন থেকে বারবার করে মার্থার দিকেই দেখার ট্রাই করে। আর ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সে গিয়ে মার্থাকে সরাসরি অ্যাপ্রোচ করে আর তাকে জিজ্ঞেস করে যে আসলে আমি জানিই না আমাকে কী করতে হবে, তুমি একটু ক্লিয়ার করে আমাকে বললে ব্যাপারটা আমার জন্য ইজি হয়ে যেত। তবে আমরা দেখতে পারি মার্থা তাকে চিনতে সরাসরি অস্বীকার করে, আর সে তাকে স্টোকার মনে করে সোজা কিলিয়ানের সঙ্গে সেখান থেকে বেরিয়ে চলে যায়।
তো এগুলো শোনার পরে জোনাস গিয়ে তার ক্লাস টিচারের সঙ্গে মিট করে আর আজকের ডেটটা তার কাছে জিজ্ঞেস করে। তখন সে জানতে পারে আজকের ডেট হচ্ছে 4 নভেম্বর 2019, মানে আজকে হচ্ছে সেই দিন যেই দিন মিকেল গুহার মাধ্যমে গায়েব হয়ে গিয়ে সোজা 1984 সালে গিয়েছিল। এদিকে স্কুলের পরে হ্যানা চলে আসে ক্রিস্টিনের সঙ্গে মিট করার জন্য। সে এই জিনিসটা চেক করতে চাইছিল যে উলরিক আবার তার পেছনে লাগলো কিনা। তবে যখন সে তার সাথে কথাবার্তা বলে তখন তার উল্টাপাল্টা কথা শোনার পরে সে প্রচণ্ড মাথা গরম করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখনই তার দেখা হয়ে যায় জোনাসের সঙ্গে। জোনাসও তার মাকে প্রেগনেন্ট দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায় আর সে তাকে মা বলে ডাকা শুরু করে। তবে অ্যাজ এক্সপেক্টেড হ্যানাও তাকে চিনতে পারে না, এই জন্য সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর জোনাসের যেই রিয়েকশানটা ছিল এই পুরো এপিসোড 1 দেখার সময় আমার রিয়েকশনটাও কিছুটা এমনই ছিল। এদিকে অ্যারিককে খুঁজে বের করার জন্য মানে অ্যারিকের কেসটাকে ইনভেস্টিগেশন করতে করতে শার্লেট চলে আসে সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে। আর এখানে সে এসে আলেকজান্ডার ট্রিটমেন্টকে নানান রকমের কোয়েশ্চেনে জর্জরিত করে। তবে আলেকজান্ডার ট্রিটমেন্টও তাকে সরাসরি এটা জানিয়ে দেয় যে আসলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সাথে সেই গুহার যেই কানেকশন ছিল সেই কানেকশন আমরা অনেক আগেই বন্ধ করে দিয়েছি, মানে সেই সমস্ত গর্তগুলো আমরা সিল করে দিয়েছি। সো এখান থেকে তার গায়েব হয়ে যাওয়া পুরোপুরি ইম্পসিবল একটা ব্যাপার। এরপর রাতের বেলায় জোনাস গিয়ে মার্থার সঙ্গে আরও একবার কথাবার্তা বলার ট্রাই করে। তবে মার্থা তার সাথে কথাবার্তা বলাতে ইন্টারেস্টেড ছিল না, এই জন্য সে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর এদিকে ফ্রান্সিসকা আর ম্যাগনেস একটা বাংকারের মধ্যে গিয়ে সাইন ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলার প্র্যাকটিস করছিল। আর এদিকে আমরা দেখতে পারি হেলকে এলিজাবেথকে ডেকে বলে, ইট উইল হ্যাপেন অ্যাগেইন, দ্য বিগিনিং ইজ দ্য এন্ড ইজ দ্য বিগিনিং। এদিকে জোনাস সোজা চলে আসে কবরস্থানে আর এখানে সে এসে পিটারের সঙ্গে মিট করে। আর পিটারের কাছে সে মাইকেল কানওয়ানের কবর সম্পর্কে জিজ্ঞেস করে। তবে এখানে পিটার তাকে সরাসরি এটা জানিয়ে দেয় যে সে শুধুমাত্র ডেভিড কানওয়ানের কবরটা সম্পর্কে জানে, যে কিনা 1964 সালে মারা গিয়েছিল। আর এখান থেকে আমরা একটা ট্রানজেকশনের মাধ্যমে সোজা চলে আসি 1987 সালে, মানে আমরাও টাইম ট্রাভেল করে পেছনে চলে আসি। আর এখানে আমরা দেখতে পারি সেই 3টা লোক এসে বার্ন ডপলারের কাছে জিজ্ঞেস করে যে সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাস্টার কিটা কোথায়। তবে এগুলো শোনার পরে যতক্ষণে বার্ন পুলিশকে কল দিয়ে ইনফর্ম করতো তার আগেই তাদের মধ্যে জোয়ান যে লোকটা আছে সে গিয়ে বার্নকে গলা টেপে মেরে ফেলে। মানে আমরা বুঝতে পারি যে হয়তোবা সিজন 3-র মধ্যে এই 3 জনের রোলটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এখন কি হতে যাচ্ছে সেটা তো আমরা শুধুমাত্র সামনে গেলেই জানতে পারবো। যাই হোক, এখান থেকে আমরা চলে আসি আবারও সেই অল্টারনেটিভ দুনিয়াতে, মানে 2019 সালের সেই অল্টারনেটিভ দুনিয়াতে। এখানে আমরা দেখতে পারি আলেকজান্ডার অ্যারিকের বাবাকে কিছু টাকা দিয়ে সেই ব্যারেলগুলোকে গায়েব করার দায়িত্ব দেয়। আর অন্যদিকে বার্থা এবং তার বন্ধুরা মিলে সেই গুহাটার মধ্যে গিয়ে ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। তারা এই জিনিসটা চিন্তা করছিল যে হয়তোবা সেই গুহার মধ্য থেকে অ্যারিকের গায়েব হয়ে যাওয়ার পেছনের কোনো একটা রহস্য তারা উদ্ঘাটন করতে পারবে। এখানে বার্থা তার হলুদ জ্যাকেটটা পরে সবার আগে পৌঁছে যায় আর জোনাসও এই সুযোগটা নিয়ে তার সামনে চলে আসে আর নিজের সম্পর্কে মনে করিয়ে দেওয়ার ট্রাই করে। মানে সে জোনাসকে চেনে কিনা সেই ব্যাপারগুলোকে সে মনে করিয়ে দেওয়ার ট্রাই করে। তবে যতক্ষণে তার এই ইফেক্টটা কাজ করতো তার আগে এখানে বাকি লোকজন চলে আসে আর তাদেরকে দেখার পরে জোনাস আরও বেশি শকড হয়ে যায়। সে দেখতে পারে ম্যাগনেস মিকেলকে ছাড়াই এখানে এসেছে। আর যখন সে মিকেল সম্পর্কে তাকে জিজ্ঞেস করে তখন সে বলে যে মিকেল তার ঘরের মধ্যে নিজের খেয়াল একাই রাখতে পারবে, কারণ সে বাচ্চা না যে সবসময় তাকে আমার সঙ্গে সঙ্গেই রাখতে হবে। আর এতটুকু বলেই তারা সবাই জোনাসকে সেখানেই রেখে দিয়ে সোজা গুহার দিকে যাওয়া শুরু করে। তবে যখনই তারা গুহার একেবারে কাছে পৌঁছে যায় তখন গুহার মধ্য থেকে ভয়ঙ্কর শব্দ আসা শুরু হয়ে যায় আর তাদের ফ্ল্যাশ লাইটগুলো ফ্লিকারিং করা শুরু করে। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকেই দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে। এইবার মার্থা কিলিয়ানের সঙ্গে দৌড়াচ্ছিল আর এটা দেখে আমার মনে হয়েছিল যে হয়তোবা এইবার কিলিয়ান গায়েব হয়ে যাবে মিকেলের জায়গায়। তবে একটু পরে আমরা দেখতে পারি মার্থা মাটিতে পড়ে যায় আর এখানে ঘটনাটা ঠিক একই রকম করে হয় যেমনটা আগের দুনিয়াতে জোনাসের সঙ্গে হয়েছিল। আর এখানেও বার্তা জোনাসের মতো একটা ইলিউশন দেখতে পারে। সে দেখতে পারে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের মধ্যে ডুবে থাকা একটা মহিলা তাকে বারবার করে কিছু একটা বলার ট্রাই করছে। মানে আমরা বুঝতে পারি এই ব্যাপারটা ঠিক তেমনটাই হয়েছে যেমনটা জোনাসের সঙ্গে হয়েছিল। তবে যতক্ষণে মার্থা তার ফাঁদে পা দিত তার আগেই আমরা দেখতে পারি কিলিয়ান এসে মার্থার হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে যায়। যার মানে আমরা এইটা বুঝতে পারি যে কিলিয়ানও এখান থেকে গায়েব হয়নি। মানে ব্যাপারটা কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এরপর তারা সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য সোজা গিয়ে বাংকারের মধ্যে ঢুকে পড়ে। আর তখনই পুরো শহরের মধ্যে লাইটগুলো ফ্লিকারিং করা শুরু হয়ে যায় আর আমরা দেখতে পারি পাখিগুলো মরে সোজা নিচে পড়া শুরু করে। আর তখনই বাংকারের মধ্যে একটা ওয়ার্ম হোলের সৃষ্টি হয়ে যায়, যেই হোল দিয়ে ম্যাড নেলসনের লাশটা সোজা এসে নিচে পড়ে। আর এদিকে যখন জোনাস তার নিজের বাড়িতে এসে মিকেলকে চেক করার ট্রাই করে তখন সে দেখতে পারে মিকেল তার রুমের মধ্যে খুবই আরামসেই ঘুমাচ্ছে। যার মানে সে বুঝতে পারে যে এই দুনিয়াতে মিকেল টাইম ট্রাভেল করেনি, মানে মিকেল গায়েব হয়ে যায়নি। আর এই জন্যই এই দুনিয়াতে জোনাসের কোনো অস্তিত্বই নেই। মানে মিকেল টাইম ট্রাভেল করে 1986 সালে গিয়ে মাইকেলও হয়নি আর জোনাসেরও জন্ম হয়নি। এই জন্য জোনাসকে এখানে কেউ চিনতেই পারছিল না।
আর এই সমস্ত ব্যাপারগুলোতেই জোনাস পুরোপুরি কনফিউজ হয়ে গিয়ে সোজা ঘর থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর এখানে তার দেখা হয়ে যায় বৃদ্ধ মার্তার সঙ্গে। আর বৃদ্ধ মার্তা তাকে এই ব্যাপারটা ক্লিয়ার করে বলে যে দেখো, তোমার থাকা এবং না থাকাতে কিছুই যায় আসে না। তুমি থাকলেও যেমনটা হচ্ছিল, তুমি না থাকলেও তেমনটাই হবে, মানে ছোটোখাটো সেই কেয়ামতটা হয়েই যাবে। আর হয়তোবা এই ব্যাপারটা সম্পর্কেই বৃদ্ধ ক্লাউডিয়া বারবার করে বলছিল। এরপরে অল্ট মার্থার টাইম এবং ডাইমেনশনে ট্রাভেল করতে করতে সোজা চলে আসে 1888 সালে। এখানে এসে সে জোয়ান জোনাস মানে অ্যাডাল্ট জোনাসের সঙ্গে মিট করে। আসলে এখানে জোনাসকে দেখে মনে হচ্ছিল যে হয়তোবা জোনাস একটা টাইম মেশিন বানানোর ট্রাই করছে, যেটা কিনা পরবর্তীতে যখন সে অ্যাডাম হয়ে উঠবে তখন সে এটার ইউজ করবে, যেটা সত্যিই খুবই ইন্টারেস্টিং। তবে এই সিনটাও খুবই গুরুত্বপূর্ণ, সো এটা একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবেন। আমরা দেখতে পারি অ্যাডাল্ট জোনাস যখন দেখতে পারে মার্থা জীবিত আছে তখন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর সে তো তার সাথে চুমাচাটি করারও ট্রাই করা শুরু করে। তবে তখন আবার মার্থা তাকে শান্ত করে বলে যে আমি তোর সেই মার্থা না, আমি হচ্ছে গিয়ে অল্টারনেটিভ দুনিয়ার মার্থা। আসলে অ্যাডাল্ট জোনাস এই অল্ট মার্থার সাহায্যেই এই দুনিয়া এবং তার দুনিয়ার মধ্যে সমস্ত ঘটনাগুলোকে এক জায়গায় করে এই জিনিসটার ক্যালকুলেশন বের করার ট্রাই করবে যে আসলে এই সমস্ত ব্যাপারগুলো কখন, কোথা থেকে আর কিভাবে শুরু হয়েছিল। ওকে, তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই অল্ট মার্থাকে জোনাস তার নিজের মার্থা মনে করেছিল। তবে এখানে ব্যাপারটা হচ্ছে 2019 সালের যেই জোনাস ছিল সে তো মার্থা সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো অলরেডি জানতো। সে তো জানতো যে মার্থা মারা গিয়েছে আর একটা অল্ট মার্থা আছে। আর অ্যাডামের প্রফেসি মতে এই ছোট জোনাসই ভবিষ্যতে গিয়ে এই স্ট্রেঞ্জার জোনাস বা এই অ্যাডাল্ট জোনাসে পরিণত হবে। তাহলে অ্যাডাল্ট জোনাস কেন এই মার্থাকে চিনতে পারলো না, মানে সে তাকে কেন নিজের মার্থা বলে মনে করছিল? যার মানে হয়তোবা ডার্কের মধ্যে এই প্রথমবারের মতো এমন কিছু একটা হয়েছে যেটা কিনা পুরো টাইমের সাইকেলকেই ব্রেক করে দিয়েছে। আর এই জন্যই অ্যাডাল্ট জোনাস অল্ট মার্থাকে চিনতে পারছিল না, আর সে তাকে নিজের মার্থা মনে করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর কেন্দ্রে যে অবস্থান করছে সেটা হচ্ছে এই অল্ট মার্থা। যাই হোক, এরপরে সকালবেলা মার্থা লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়। আর আমার মনে হয় যে অন্য দুনিয়ার জোনাস এবং মার্থার মতো সেও সেই লাভ মেকিং স্বপ্নগুলোই দেখছিল, আর হয়তোবা এটার মধ্যে কোনো একটা কানেকশন থাকতেও পারে। এরপরে অ্যাডাল্ট জোনাস মার্থাকে নিয়ে সোজা ম্যাগনেস ফ্রান্সিসকার সঙ্গে মিট করায়। আর এখানে তারা তাকে দেখার পরে খুবই বেশি হ্যাপি হয়ে যায়, কারণ তারা ফাইনালি বুঝতে পেরেছে যে তাদের মার্থা এখনও জীবিত আছে। তবে মার্থা এই ব্যাপারটা তাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেয় যে আমি আসলে তোমাদের মার্থা না, আসলে তোমাদের দুনিয়াতে যেমন করে কিয়ামত হয়েছিল আমার দুনিয়াতেও ঠিক তেমন করেই কিয়ামত হয়েছিল, যেখানে সবার মৃত্যু হয়ে গেছে, সেখান থেকে শুধুমাত্র আমিই জীবিত রয়ে গিয়েছিলাম। আর এই জন্যই এখন মার্থা চাইছে এই দুইটা দুনিয়ার কানেকশন বের করে এই সমস্ত ব্যাপারগুলো কোথা থেকে শুরু হয়েছিল সেই ব্যাপারটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়ে দুইটা দুনিয়াকেই কিয়ামতের হাত থেকে বাঁচাতে। এখন অ্যাডাল্ট জোনাস মার্থাকে জিজ্ঞেস করে যে যদি তুমি অল্টারনেট দুনিয়া থেকেই হয়ে থাকো তাহলে এই 1888 সালের যেই সিক্রেট লোকেশনটা আছে এটা সম্পর্কে তুমি কি করে জানতে পারলে, মানে এখানে যে আমরা আছি এই ব্যাপারটা তুমি কি করে জানতে পারলে? তখন মার্থা তাদেরকে এটা ক্লিয়ার করে বলে যে এই ব্যাপারটা সম্পর্কে আমাকে জোনাস বলেছে, যে কিনা আমাদের দুনিয়াতে গিয়েছিল টাইম এবং ডাইমেনশনকে একসাথে ট্রাভেল করে, আর সেই আমাকে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছিল এখানে আসার জন্য। তবে এইটা শোনার পরে অ্যাডাল্ট জোনাস তার উপরে প্রচণ্ড রাগ করে ফেলে, সে চিল্লাচিল্লি করে তাকে পেটাতেও যায়, কারণ সে তাকে বলছিল যে আমি কখনো টাইম ডাইমেনশন একসাথে ট্রাভেল করিনি, আর আমি কখনো অল্ট মার্থার সঙ্গে মিটও করিনি, তাহলে আমি তোমাকে কি করে এই তথ্যগুলো দিতে পারলাম? আর এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে স্ট্রেঞ্জার জোনাস মানে অ্যাডাল্ট জোনাসের মনে হচ্ছে যে আসলে মার্থা মিথ্যা কথা বলছে, আর হয়তোবা তাকে অ্যাডামই এখানে পাঠিয়েছে। তবে তখনই আমরা দেখতে পারি এখানে একটা অন্ধ বৃদ্ধ চলে আসে, যে কিনা বার্থাকে কোনো রকমের জোনাসের হাত থেকে সেভ করে, মানে অ্যাডাল্ট জোনাসের হাত থেকে। আর আমরা জানতে পারি 1988 সালে তারা যেই জায়গাটাতে আছে সেই জায়গাটা এই বৃদ্ধ লোকেরই জায়গা। এরপরে অ্যাডাল্ট জোনাস নোয়ার সেই লেটারটাকে ভালো করে দেখা শুরু করে, যেটা কিনা মার্থার মাধ্যমে নোয়া তার কাছে পাঠিয়েছিল। আর এদিকে অন্য দুনিয়ায় আমরা দেখতে পারি ক্রিস্টিনা মিকেলকে খুঁজতে খুঁজতে টাইম ট্রাভেল করে সোজা 1987 সালে চলে আসে। আর এখন সে কানওয়ালের ঘরের মধ্যে লুকিয়ে ঘুমিয়েছিল। আর আজকের তারিখ ছিল 22 ডিসেম্বর 1987 সাল। আর তখন নিলসন ফ্যামিলি ফাইনালি সমস্ত ব্যাপারগুলো মেনে নিয়ে তাদের ছেলে ম্যাড নিলসনের অন্তিম সংস্কার করে তাকে ফাইনালি দাফন করে ফেলে। তবে যখন ফিনালের সময় সবাই এক জায়গায় হয়েছিল তখন ম্যাডের মা প্রচণ্ড মাতাল হয়ে মানে নেশার মধ্যে ডুবে গিয়ে তার হাজব্যান্ড টন্টের উপরে সমস্ত দোষগুলো চাপায়। সে বলে যে যদি সে তার মনোযোগ ক্লাউডিয়ার উপর থেকে সরিয়ে তার ছেলের উপরে একটু দিত তাহলে হয়তোবা তার ছেলে আজকে জীবিত থাকতো। আর এই কথার মাধ্যমে পুরো এলাকাবাসী জেনে যায় যে টন্টে আর ক্লাউডিয়ার মধ্যে একটা সিক্রেট অ্যাফেয়ার চলছিল। এদিকে ক্যাটরিনা মিকেলের পোস্টার নিয়ে সোজা স্কুলে চলে আসে। আর এখানে ছোট উলরিক এবং হ্যানাকে মিকেল সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। আর এখানে তারা বলে যে কোনো একটা পাগল লোক মিকেলকে নিয়ে গুহার দিকে দৌড়ে পালিয়েছিল। তবে এইটা সম্পর্কে আমরা তেমন কিছু জানি না, হয়তো পুলিশ এটা সম্পর্কে ডিটেইলি বলতে পারবে।
আর এরপরে যখন সে পুলিশের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তখন পুলিশ তাকে বলে যে সেফটির জন্য মাইকেলকে একটা সেফ জায়গায় রাখা হয়েছে, যেটার তথ্য এখন তোমাকে দেয়া যাবে না। যখন সমস্ত ব্যাপারগুলো ঠিক হয়ে যাবে তখন তুমি তার সম্পর্কে তথ্য পেয়ে যাবে। এরপর আমরা দেখতে পারি সেই পাগল লোকটার সঙ্গে মিট করার জন্য ক্যাথরিনা সোজা চলে আসে সাইক ওয়ার্ডের মধ্যে। আর এখানে এসে ফাইনালি সে তার মায়ের সঙ্গে মিট করে, যে কিনা তখন সাইক ওয়ার্ডের মধ্যে কাজ করতো। আর এখানে ক্যাথরিনা তার মাকে কোনো রকম ইমোশনালি ব্ল্যাকমেল করে ফাইনালি গিয়ে বৃদ্ধ উলরিকের সঙ্গে মিট করে। আর এতগুলো বছর পরে ফাইনালি উলরিক এবং ক্যাথরিনা একে অন্যের সাথে মিট করেছে। আর এখানে ক্যাথরিনা উলরিকের সাথে প্রমিস করে বলে যে আমি যেই কোনো ওয়েতে তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়েই ছাড়বো। আর তখন এদিকে আমরা দেখতে পারি এই দুনিয়াতে জোয়ান যেই ক্যাথরিনা আছে তার মায়ের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না, মানে তাদের মধ্যে ঝগড়া সবসময় লেগেই থাকতো। এদিকে টন্টে ক্লাউডিয়াকে খোঁজার জন্য ইনভেস্টিগেশন করতে করতে সোজা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটা কর্মচারীর সঙ্গে মিট করে, যেটা কিনা ছিল ক্লাউডিয়ার কোয়ার্কার জেসমিন নামের একটা মেয়ে। আর যখন তার কাছে সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞাসাবাদ করা হয় তখন জেসমিন তাকে এটা ক্লিয়ার করে বলে যে ক্লাউডিয়ার গায়েব হয়ে যাওয়ার কিছুদিন আগ থেকেই তার ব্যবহার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছিল। কেন জানি মনে হচ্ছিল সে কোনো একটা ব্যাপার নিয়ে কিউরিয়াস। সে হঠাৎ করেই কোথা থেকে যেন একটা কুকুর পেয়ে গিয়েছিল, আর খুবই বৃদ্ধ দেখতে অদ্ভুত একটা মহিলা তার সঙ্গে মিটও করতে এসেছিল। এখান থেকে বাসায় ব্যাক করার সময় টন্টের রেজিনা নামের একটা মেয়েকে লিফট দেয়, যার হাতে একটা কুকুর ছিল। আর এই কুকুরটা দেখার পরে টন্টের সন্দেহ হয়ে যায়, কারণ এই কুকুরটা দেখতে ঠিক তেমনই ছিল যেমনটা ক্লাউডিয়ার কুকুরটা দেখতে ছিল। আর এরপরে যখন টন্টে ঘরে ব্যাক করে তখন জেনা তাকে দুইটা অপশন দেয়, হয়তো সে ক্লাউডিয়ার সঙ্গে চলে যাবে অথবা সে তার সঙ্গে থাকবে। আর এখানে জেনার এই ব্যাপারটাও সন্দেহ হয়ে যায় যে হয়তোবা তার এবং ক্লাউডিয়ার অবৈধ সন্তানই হচ্ছে গিয়ে রেগিনা, কারণ রেগিনার বাবা সম্পর্কে এখন পর্যন্ত ক্লাউডিয়া কাউকে কিছুই জানায়নি। আর তখন এদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে সেই তিনটা লোক যাদের সবারই কিনা ঠোঁট ফাটা ছিল, তারা এখানে যখন তল্লাশি করছিল তখন জেসমিন এসে তাদেরকে ধরে ফেলে। আর সে যখন তাদেরকে থামানোর ট্রাই করে তখন এখানে ইয়াং যেই লোকটা আছে সে তাকে ডায়লগ দিয়ে বলে যে হেল ইজ এমটি, অল ডেভিলস আর হিয়ার, এতটুকু বলেই তাকে সেখানে মেরে ফেলে। ব্যাক টু 2020 আমরা দেখতে পারি কিয়ামতের কয়েকদিন পরে পিটার এবং এলিজাবেথ মিলে এখানের মিলিটারি বেসে গিয়ে মৃত মানুষদের মধ্যে শার্লেট এবং ফ্রান্সিসকার নাম খুঁজে বের করার ট্রাই করে। তবে যখন তারা নাম এবং ছবি কোনোটাই খুঁজে পাচ্ছিল না তখন তারা একটু কিউরিয়াসই হয়ে যায় আর সেখান থেকে সোজা বেরিয়ে চলে যায়। আর এখান থেকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ারলি জানতে পারি যে সেই অ্যাপোক্লিপসের পরে এই শহরের প্রায় বেশিরভাগ মানুষের মৃত্যু হয়ে গেছে। এরপরে যখন পিটার আর এলিজাবেথ প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সমস্ত ব্যাপারগুলো চেক করার ট্রাই করছিল, কেউ জীবিত আছে কিনা সেটা বের করার ট্রাই করছিল, তখন তাদেরকে ফলো করতে করতে নোয়াও এখানে চলে আসে। আর নোয়া পিটারের কাছে প্রমিস করে যে তার মৃত্যুর পরে সে এলিজাবেথের সম্পূর্ণ দেখাশোনা করবে। আর যাওয়ার আগে সে এলিজাবেথকে এটা বলেও যায় যে সে এই শহরের সেই গুহাটার মধ্যেই বাস করে। আর এরপর আমরা দেখতে পারি ক্লাউডিয়া একটা ভয়েস রেকর্ড করছিল যেটা কিনা এই অ্যাপোক্লিপস এবং সেই গড পার্টিকেল সম্পর্কে ছিল। আর এইটাই ছিল সেই ভয়েসটা যেটা কিনা সামনে গিয়ে জোনাস শুনতে পারবে, আর এইটাকে ইউজ করে সে টাইম ট্রাভেল করার সিদ্ধান্ত নেবে। এরপর আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে আসলে ক্লাউডিয়া তার মেয়ে রেগিনাকে একটা সিক্রেট লোকেশনের মধ্যে লুকিয়ে রেখেছিল, আর এখানেই সে তাকে খাবার দাবার ওষুধপত্র সব কিছু দিত। তবে যখনই ক্লাউডিয়া এখান থেকে সরে যায় তখন বৃদ্ধ টন্টে এসে রেগিনাকে সেখানে মেরে ফেলে। আর সে তাকে মারার আগে এটা বলে যে আই এম সরি, শি সেড ইজ দ্য অনলি ওয়ে টু সেভ ইউ। তবে এখানে সে কোন শিয়ের কথা বলছে সেটা আমাদেরকে বলা হয় না, সেটা হয়তো আমরা সামনে গেলেই জানতে পারবো। এদিকে 2020 থেকে টাইম ট্রাভেল করে শার্লেট সোজা 2053 সালে চলে আসে। আর এখানে এসে সে প্রথমবারের মতো নোয়া আর এলিজাবেথের ফ্যামিলি পিকচারটা দেখে। আর এটা দেখার পরে সে খুবই ইমোশনাল হয়ে এলিজাবেথকে একটু ইমোশনাল সাপোর্ট দেওয়ারও ট্রাই করে। ওকে, ব্যাক টু 1888 সাল। আমরা দেখতে পারি বার্থোস গিয়ে অল্ট মার্তার সঙ্গে মিট করে আর জোনাসের ব্যবহারের জন্য তার কাছে মাপ চায়। সে বলে যে তোমার আসার পরেই জোনাসের ব্যবহার কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছে, আর যেহেতু এখানে রেডিও অ্যাক্টিভ কোনো ম্যাটেরিয়াল পাওয়াটা দুর্লভ একটা ব্যাপার, এই জন্য তাদের টাইম মেশিনটাও কোনো কাজের না, মানে তাদের সাথে যেটা আছে সেটা কাজ করছে না। এই জন্য এখন জোনাস তার সমস্ত মনোযোগ সেই টাইম মেশিনটা বানানোর পেছনে লাগিয়ে দিয়েছে, যেটা কিনা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ছাড়াও কাজ করবে। আর তখনই ব্যাপারটা আমরা জানতে পারি যে এখন তারা সবাই যেখানে আছে সেটা আসলে হচ্ছে টাইন হাউসের শপ। আর এই অন্ধ বৃদ্ধ লোকটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে টাইন হাউসের পূর্বসূরি। আর এরপর আমরা দেখতে পারি এই অন্ধ লোকটা অ্যাডাল জোনাসকে ওয়ার্নিং দিয়েও বলে যে যেই নতুন মেয়েটা এসেছে মানে অল্ড মার্তার চক্করে পড়তে যেও না, তুমি সমস্ত ফোকাস তোমার কাজের মধ্যে দাও, কারণ আমাদেরকে একসাথে হয়ে একটা নতুন প্যারাডাইস বানাতে হবে, যেটা কিনা হবে সিগমান্ডুস ক্রিয়েটেড এডস। মানে আমরা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারি যে অ্যাডামের যেই সিগমান্ডুস গ্রুপটা শুরু হয়েছিল সেই শুরুটা এখান থেকেই হয়তোবা হবে।
এরপরে বার্থস অল মার্থাকে নিয়ে সোজা চলে আসে অ্যাডামের সিগমান্ডুস গ্রুপের সিক্রেট রুমের মধ্যে, যেটা কিনা আর অন্য কেউ না, টাইন হাউস নিজেই বানিয়েছিল। আর এখানে বার্থস এই ব্যাপারটা জানতে পারে যে তার মার্থাকে যে খুন করেছে, মানে যেই বৃদ্ধ অ্যাডাম তার মার্থাকে খুন করেছে, সেটা আর অন্য কেউ না, সেটা হচ্ছে গিয়ে বৃদ্ধ জোনাস। এখান থেকে আমরা আবারও চলে আসি সেই অল্টারনেটিভ দুনিয়ার মধ্যে। এখানে আমরা দেখতে পারি বৃদ্ধ মার্থা জোনাসকে সবার ফ্যামিলি পিকচার এবং সমস্ত ফ্যামিলি ট্রিগুলোকে এক্সপ্লেন করে বলে যে তুমি থাকো আর না থাকো, এতে করে কিছুই যায় আসে না, যেটা হওয়ার সেটা তো হবেই, দুনিয়া পুরোপুরি ডিস্ট্রয় হয়েই ছাড়বে। তো এখান থেকে আমরা চলে আসি একটা ফ্ল্যাশব্যাক সিনের মধ্যে, যেখানে সময়টা আমাদেরকে বলা হয় না, তবে আমরা দেখতে পারি সেই বৃদ্ধ অন্ধ লোকটা এখন ছোট একটা বাচ্চা, যে কিনা এখন তার বাবার সঙ্গে কোনো একটা জায়গায় যাচ্ছিল। আর তখন তার বাবা তার পকেট থেকে একটা ঘড়ি বের করে সময়টা চেক করে, আর এটা ছিল সেই ঘড়িটা যেটা কিনা নোয়া ছোট এলিজাবেথকে দিয়েছিল, মানে সেই ঘড়িটা যেটার উপরে লেখা ছিল ফর শার্লেট। তো এখান থেকে ক্যামেরা ট্রানজ্যাকশনের মাধ্যমে আমরা চলে আসি 1888 সালে। আমরা দেখতে পারি সেই অন্ধ বৃদ্ধ লোকটা তার গাড়ির মাধ্যমে পাশেরই একটা শহরে যাচ্ছিল, কারণ সে একটা টেলিগ্রাম পোস্ট করতে চাচ্ছিল, যেই টেলিগ্রামের মধ্যে ইম্পর্টেন্ট কিছু মেসেজ ছিল। তবে তখনই তার গাড়িটা থামিয়ে ঠোঁটকাটা তিনজনের মধ্যে জোয়ান লোকটা তার গাড়ির মধ্যে চলে আসে, আর কোনো কথাবার্তা না বলে তাকে এখানে মেরে ফেলে সে তার হাত থেকে সেই ঘড়িটা আর সেই বুকটাকে নিয়ে সোজা বেরিয়ে চলে যায়। আর এদিকে অল্টারনেটিভ দুনিয়ার মধ্যে বৃদ্ধ মার্থা জোনাসকে বলে যে তারা আসলে আর অন্য কেউ না, তারা হচ্ছে অ্যাডাম এবং ইভ, মানে তারা দুনিয়ার মধ্যে এমন একটা গ্লিচের মধ্যে আটকা পড়ে গিয়েছে যেটা কিনা দুইটা দুনিয়ারই 12টা বাজিয়ে দিয়েছে। এখানে বৃদ্ধ মার্থা এটা ক্লিয়ার করে তাকে বলে যে আসলে তুমি আর মার্থা কোনোদিনও এক হতে পারবে না, কারণ তোমাদের নিয়তিটাই এমন করে ফিক্স করা হয়েছে, তুমি যত যা কিছুই করো না কেন তোমার আর মার্থার মিলন কোনোদিনও সম্ভব হবে না, কারণ এই দুইটা দুনিয়া যেমন একটা গিট্টুর মাধ্যমে একে অন্যের সাথে কানেক্টেড, তেমনি তোমাদের ভাগ্যটাও একটা গিট্টুর মাধ্যমে একে অন্যের সাথে কানেক্টেড, যেটা কিনা কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জোনাসের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে তার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে। আসলে জোনাসের মনে হয়েছিল সেই বৃদ্ধ অ্যাডামের মতো এই বৃদ্ধ মার্থাও তাকে তার স্বার্থেই ইউজ করতে চাচ্ছে। তবে এরপর আবার বৃদ্ধ মার্থা তাকে কনভিন্স করে বলে যে যদি তুমি মার্থাকে সেভ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এটাই করতে হবে, আর এইটা বলে সে তাকে কনভিন্সও করে ফেলে। এরপরে 2019 সালে জোনাস একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে মার্থাকে সেভ করার জন্য, আর অল্ট মার্থাকে তার ভবিষ্যতের রাস্তা দেখানোর জন্য। তবে যখন সে চলে যায় তখন আমরা অডিয়েন্সরা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারি যে সেই বৃদ্ধ অ্যাডামের মতোই এই বৃদ্ধ মার্থার মধ্যেও কোনো একটা সমস্যা আছে, মানে সেও কিছু একটা চাল চালার ট্রাই করছে। এর একটু পরে আমরা দেখতে পারি সেই 3টা ঠোঁটকাটা লোকও চলে আসে বৃদ্ধ মার্থার সামনে, আর তারা এনে সেই সমস্ত জিনিসগুলো তার সামনে দেয় যেগুলো এতক্ষণ ধরে তারা কালেক্ট করছিল, মানে সেই ঘড়িটা, সেই বইটা এবং একটা ডায়েরি। আর এখানে আমরা জানতে পারি যেমন করে ছোট আর বড় নোয়া অ্যাডামের জন্য কাজ করতো, তেমন করে এই 3জন এখন বৃদ্ধ মার্থার জন্য কাজ করে। আর এখানে আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে অ্যাডামের মতোই এই বৃদ্ধ মার্থার টাইমলাইনকে ডিস্ট্রয় করতে না, বরং সে টাইমলাইনকে নতুন করে শুরু করতে চায়, যাতে করে সবার জীবন সে আবারও সেভ করতে পারে। এদিকে 2019 সালে উলরিক তার ভাই ম্যাডের যে লাশটা পেয়েছে সেটা নিয়ে খুবই কনফিউজ হয়েছিল, আর সেটা নিয়ে অনেক টেনশনের মধ্যেও ছিল, কারণ সে ম্যাডের মতোই জামা কাপড় পরেছিল। তবে উলরিক এই ব্যাপারটা গেস করতে পারছিল যে হয়তোবা যেই লাশটা এখন পাওয়া গিয়েছে আর যেখান থেকে অ্যারিক গায়েব হয়ে গেছে, এই দুইটা ব্যাপার হয়তোবা কানেক্টেড হলেও হতে পারে। তবে এখন পর্যন্ত উলরিক এই ব্যাপারটা গেস করতে পারেনি যে যেই লাশটা সে সেখান থেকে পেয়েছে সেই লাশটা আসলে অন্য কারো না, সেটা হচ্ছে তার ছোট ভাই ম্যাডেরই লাশ। আর এই সমস্ত ব্যাপারগুলোতে প্রচণ্ড ইমোশনাল হয়ে ফাইনালি উলরিক সিদ্ধান্ত নেয় শার্লেটের সঙ্গে তার যে রিলেশন আছে সেটা সে ব্রেকআপ করে ফেলবে। তো এরপরে যখন উলরিক গিয়ে মার্থা এবং ম্যাগনেসকে এগুলো নিয়ে জিজ্ঞেস করে তখন তারা দুজনও তাকে সমস্ত সত্যিটা বলে দেয়। তারা বলে যে সেই বাংকারের মধ্যে একটা ভয়ঙ্কর ওয়ার্ম হোলের সৃষ্টি হয়েছিল যেখান দিয়ে এই লাশটা এসে আমাদের সামনে পড়েছিল, আর এরপর অদ্ভুত রকম করে সেই ওয়ার্ম হোলটা গায়েবও হয়ে গিয়েছিল। তবে উলরিক এগুলোতে একেবারে বিশ্বাস করতে চাইছিল না, তার মনে হয়েছিল যে হয়তোবা সেই লাশটা সেখানেই পড়েছিল, আর যখন তারা এই লাশটাকে পেয়েছে তখন তারা কিলিয়ানের দেয়া কোনো উল্টাপাল্টা নেশা করেছিল, এই জন্যই তারা অদ্ভুত রকমের উল্টাপাল্টা কথা বলছে। আর এদিকে হেনা উলরিকের সম্পর্কে ইনভেস্টিগেশন করতে করতে, মানে সে কার সাথে এফআইআর করছে এইটা খুঁজে বের করার ট্রাই করতে করতে সোজা পুলিশ স্টেশনে চলে আসে। আর এখানে শার্লেটকে সঙ্গে সে এটা বের করে ফেলে যে এইটাই হচ্ছে গিয়ে সেই ডাইনি যে কিনা আমার সংসারটাকে ডিস্ট্রয় করতে চায়। তো এখান থেকে হেনা সোজা চলে আসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে, আর সে আলেকজান্ডারকে ব্ল্যাকমেইল করা শুরু করে যাতে করে সে শার্লেটের জীবনটা পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেয়। ঠিক সে তাকে তেমন করেই ব্ল্যাকমেইল করছিল, যেমন করে 2019 সালের হেনা তাকে তার পাসপোর্ট দেখিয়ে বারবার করে ব্ল্যাকমেইল করছিল যাতে সে উলরিকের জীবনটাকে নষ্ট করে দেয়। এদিকে যখন শার্লেট সেই গুহার মধ্যে গিয়ে ভালো করে চেক করা শুরু করে তখন এখানে সে 1 টাকার সেই জার্মান কয়েনটা পেয়ে যায়, যেমন কয়েন সে হেলগের কাছে পেয়েছিল।
আর এই সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞাসাবাদ করার জন্যই শার্লেট সোজা চার্চে চলে আসে পিটারের সঙ্গে মিট করতে, যে কিনা অলরেডি এখানে অল দুনিয়ার বেনির সঙ্গে বসেছিল। এখানে বেনিকে দেখে কোনো ট্রান্সজেন্ডার প্রস্টিটিউট মনে হচ্ছিল না, তাকে দেখে খুবই নর্মাল একটা ছেলে মনে হচ্ছিল। তবে তাদের দুজনের মধ্যে যে এখানেও একটা কানেকশন আছে সেই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি দেখতে পারি। তো এরপরে শার্লেট পিটারকে এই কয়েনটা, তার বাবা এবং সেই গুহা সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে, মানে তার সেই বাংকারওয়ালা চেম্বার সম্পর্কে। সে ঠিক তেমন করেই তাকে জিজ্ঞাসাবাদ করছিল যেমন করে 2019 সালের শার্লেট তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে যখনই পিটার কোনো একটা কিছু বলতে যাচ্ছিল তার আগেই তার কাছে পুলিশ স্টেশন থেকে একটা কল চলে আসে, যেখানে তাকে বলছিল যে তার বাবা হেলগে পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারগুলো স্বীকার করা শুরু করেছে। তো এটা শোনার পরে যখন তারা দুজন পুলিশ স্টেশনে চলে আসে তখন তারা দেখতে পারে বৃদ্ধ হেলগে একটা বাচ্চাকে মারার সমস্ত দোষ স্বীকার করে নিয়েছে। তবে সে এইটা বলে না যে সে আসলে কোন বাচ্চাকে মেরেছে, আর সে এইটাও বলে না তার কাছে সেই জার্মান কয়েনটা এবং ম্যাডের কাপড় চোপড় কী করে আসলো। তবে যখন উল্লিকে সেই ব্যাপারটা শুনতে পারে তখন সে পাগলের মতো হয়ে তার গলার মধ্যে ধরে ফেলে আর তাকে মেরে ফেলার ট্রাই করে। তবে সবাই মিলে কোনো রকমে তাকে ফ্রি করে ফেলে। এদিকে মার্থাও আস্তে আস্তে করে কনফিউজ হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে হয়তোবা সেদিন সে যখন লাশটা পেয়েছিল তখন কিলিয়ান তাকে নেশাদ্রব্য খাইয়েছিল, এই জন্যই সে এমন কিছু একটা দেখতে পেয়েছিল। তবে যখন সে কিলিয়ানকে গিয়ে জিজ্ঞেস করে তখন কিলিয়ান তাকে পরিষ্কারভাবে না করে দেয়। সে বলে যে সেদিন আমরা তেমন কিছুই নেইনি। আর যখন মার্থা এখান থেকে ব্যাক করার ট্রাই করছিল তখন তার দেখা হয়ে যায় জোনাসের সঙ্গে। আর এখানেই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি জানতে পারি যে আসলে সেই দিন মার্থা ভিশনের মধ্যে যেই মহিলাকে দেখতে পেয়েছিল সেটার অন্য কেউ ছিল না, সেটা ছিল তারই ফিউচার ভার্সন। আর জোনাসের মুখ থেকে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে মার্থার সমস্ত ব্যাপারগুলো আস্তে আস্তে করে বিশ্বাস করা শুরু করে, আর জোনাসের উপরেও তার ভরসা আসা শুরু হয়ে যায়। এই জন্য সে তার সঙ্গে সেই গুহার মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানে এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছিল অল্টারনেটিভ দুনিয়ার মধ্যে। এদিকে 1988 সালে বার্থোসের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে এসে সবার সামনে এটা এক্সপোজ করে বলে দেয় যে এই অ্যাডাল জোনাসই হচ্ছে গিয়ে আমাদের সেই অ্যাডাম, যে কিনা আমাদের মার্থাকে মেরেছে। আর এগুলো শোনার পরে এখানে সবাই তার উপরে প্রচণ্ড রাগ করে। তবে যখন ব্যাপারটা একটু ঠান্ডা হয় তখন অ্যাডাল জোনাস গিয়ে পার্সোনালি বার্থার সঙ্গে মিট করে। আর এই বার্থাকে সে জিজ্ঞেস করে যে যদি আমি ডাইমেনশন এবং টাইম ট্রাভেল একসাথে করে থাকি আর তোমার সঙ্গে আমি মিটও করে থাকি তাহলে এই ব্যাপারটা আমার কেন মনে পড়ছে না, এটা আমার ব্রেন থেকে কোথায় চলে গেল। তবে তখন বার্থা বলে যে এই সমস্ত ব্যাপার সম্পর্কে আমি কিছুই জানি না, তবে তুমি যে আমার সঙ্গে দেখা করেছিলে এটা 100% শিওর, আমি মিথ্যা কথা বলছি না। আর এরপরে মার্থা অ্যাডাল জোনাসের ভরসা উইন করার জন্য তার টাইম মেশিনের মধ্যে যেই শেষ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটা ছিল সেটা বের করে অ্যাডাল জোনাসের হাতে দিয়ে দেয়। আর এটা নিয়ে অ্যাডাল জোনাস সোজা তার ল্যাবের মধ্যে চলে আসে আর তার নিজের বানানো টাইম মেশিনটাকে, মানে সেই গড পার্টিকেলটাকে স্টেবল করার একটা ব্যর্থ চেষ্টা করে। আমরা দেখতে পারি যখন অ্যাডাল জোনাস এবং তার সঙ্গীরা এই ব্যাপারটা নিয়ে এক্সপেরিমেন্ট করছিল তখন সুযোগ বুঝে মার্থা তার নিজের টাইম মেশিন ইউজ করে সেখান থেকে গায়েব হয়ে যায়। মানে সে মিথ্যা বলেছিল যে তার কাছে শেষ গড পার্টিকেল সেটাই ছিল যেটা সে একটু আগে জোনাসকে দিয়েছে, কিন্তু তার কাছে আসলে বাড়তি গড পার্টিকেল ছিল যেটার মাধ্যমে সে টাইম ট্রাভেল করে ফেলেছে। তো এরপর আমরা দেখতে পারি মার্থা 1888 সাল থেকে টাইম ট্রাভেল করে সোজা 2053 সালে চলে আসে, যেখানে অ্যাডাম তার জন্য ওয়েট করছিল। যার মানে এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে অ্যাডাল জোনাসের সন্দেহটাই সত্যি ছিল। আসলে এই সমস্ত ব্যাপারটার পেছনেও অ্যাডামেরই হাত ছিল। মানে মার্থা অ্যাডামের কথাতেই অ্যাডাল জোনাসের সঙ্গে গিয়ে মিট করেছিল আর তাকে সেই ডার্ক ম্যাটারের টুকরোটা দিয়েছিল, যাতে করে এইটার সাহায্যে অ্যাডাল জোনাস একটা টাইম ট্রাভেল মেশিন বানাতে পারে এবং ভবিষ্যতে তার জন্য এই জিনিসটা কাজ করে। মানে আমরা বুঝতে পারি যে সমস্ত কিছুর পেছনে অ্যাডামের হাত আছে, আর অ্যাডামকে আমরা অ্যাডাম না বলে সব জানতা অ্যাডাম বললেও ভুল হবে না। যাই হোক, ব্যাক টু দ্য অল্টারনেটিভ দুনিয়া। এখানে আমরা দেখতে পারি জোনাস আর মার্থা সেই গুহার মাধ্যমে টাইম ট্রাভেল করে সেখান থেকে অন্য একটা জায়গায় যাওয়ার ট্রাই করে। তবে এখানে সেই দরজাটার উপরে দাস দ্য ওয়ার্ল্ড ক্রিয়েটেড এই জিনিসটা না লেখা থেকে এখানে লেখা আছে লেট দেয়ার বি লাইট। এরপরে যখন তারা গুহা থেকে বাইরে বেরিয়ে আসে তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে এখানে জঙ্গল টঙ্গল সব গায়েব হয়ে গেছে, এখানে পুরোপুরি একটা মরুভূমি হয়ে গেছে। আর তখন জোনাস অল্টারনেটিভ মার্থাকে বলে যে আমার কাজ ছিল তোমাকে এই পর্যন্ত নিয়ে আসা, এখন বাকিটা তোমাকেই করতে হবে। আর এতটুকু বলার পরে আমরা দেখতে পারি এখানে মিডল এজ মার্থা চলে আসে, যাকে আমরা স্ট্রেঞ্জার মার্থাও বলতে পারি। সে এসে তাদের দুজনকে ওয়েলকাম করে। তো এখান থেকে আমরা চলে আসি 1954 সালে, আর আমরা জানতে পারি এইটা অল্টারনেটিভ দুনিয়া না, এটা হচ্ছে গিয়ে আসল জোনাসের সেই দুনিয়া। এখানে আমরা দেখতে পারি টন্টে দাঁড়িয়ে যখন গুহাটার দিকে তাকিয়েছিল তখন সেই কিলার ট্রিও এখানে চলে আসে, মানে সেই 3জন কিলার। তারা এসে টন্টাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তো এখানে জোয়ান লোকটা টন্টাকে বলে যে আমি তোমার মা মানে এগনেসকে খুবই ভালো করে চিনি। আর তখন আমরা এই ব্যাপারটা জানতে পারি যে আসলে এই লোকটার কোনো নামটাম নেই, তবে এই লোকটাই টন্টের নাম রাখার আইডিয়াটা এগনেসকে দিয়েছিল। আসলে এখানে তারা টন্টেকে তার মায়ের একটা ব্রেসলেট দেওয়ার জন্য এসেছিল। এটা হচ্ছে কি সেই ব্রেসলেটটা যেটা আমরা 1987 সালে এনার হাতে দেখতে পেয়েছিলাম।
আর যদিও টন্টে ব্রেসলেটটা পাওয়ার পরে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, তবে তবুও সে এখান থেকে কোনো রকমে বেরিয়ে চলে যায়। এদিকে আমরা দেখতে পারি হেনা তার নাম চেঞ্জ করে ক্রিস্টিনা রেখে সোজা এখন 1954 সালের শহরে এসে বাস করা শুরু করে দিয়েছে। আর এখন জোয়ান ইগনের সাথে তার একটা রিলেশনশিপও শুরু হয়ে গেছে। ইগন তার উপরে ইমপ্রেস হয়ে তাকে একটা নেকলেসও গিফট করেছে। আর এই নেকলেসটা দেখে আমাদের মনে হচ্ছে যে এটা হচ্ছে সেই নেকলেস যেটা কিনা ঘুরে ফিরে একটা সময় মার্থার কাছে গিয়ে পৌঁছাবে। এরপর আমরা জানতে পারি হঠাৎ করেই এগনেস এবং হ্যানো টাউবার কোথায় যেন গায়েব হয়ে গেছে। পুলিশ হাজার চেষ্টা করার পরেও কোনোভাবেই তাদের কোনো খোঁজখবর পাচ্ছে না। ডোরিস অ্যাগনেসকে নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে ছিল, অন্যদিকে গ্রেটার টেনশনের মধ্যে ছিল হেডাকে নিয়ে। এখানে ডোরিসের মনে হয় যে হয়তোবা হেনো এবং অ্যাগনেস তারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, আর তারা দুজন যে একসাথে গায়েব হয়ে গেছে এই ব্যাপারটা হয়তো একে অন্যের সাথে সম্পূর্ণ কানেক্টেড। আর তখন এদিকে হেনা একটা খুবই শকিং নিউজ পেয়ে যায়, সে জানতে পারে সে আসলে প্রেগনেন্ট। এরপরে ডরিস চলে আসে চার্চে মিসিং মিনিস্টার হেনা টাউবার মানে নোয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য। আর এখানে আসার পরে সে পরিচিত হয় সেই কিলার ট্রায়োর সাথে, মানে সেই 3 জন খুনির সাথে। এখানে জোয়ান লোকটা তাকে বলে যে তুমি আসলে নোয়াকে খোঁজার জন্য এখানে আসোনি, বরং তুমি এগনেসকে খোঁজার জন্য এখানে এসেছো। আর এরপর সে তাকে একটা হিন্টও দেয়, সে তাকে বলে যে তোমার হাজব্যান্ড ইগনের অন্য একটা নারীর সাথে এফআইআর চলছে। এদিকে হ্যানা তার প্রেগনেন্সির খবরটা গিয়ে এগনকে জানায়, তবে তার রিয়েকশন দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। আর এখানে হ্যানা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে ফিউচার হোক বা পাস্ট সমস্ত পুরুষরা একই রকমের হয়। এই জন্য হ্যানা বুঝতে পারে যে তার আর কোনো পুরুষেরই দরকার নেই, সে একা একাই খুবই হ্যাপি আছে। এই জন্য সে অ্যাবর্শন করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর ইগনও এটা শোনার পরে খুবই হ্যাপিলি সেই মহিলার অ্যাড্রেসটা লিখে দেয় যেই মহিলা অ্যাবর্শন করায়। এদিকে আমরা দেখতে পারি টন্টের মা এগনেস গায়েব হয়ে যাওয়ার পরেও টন্টের মনের মধ্যে কোনো ছাপই পড়েনি, সে বরং সেই ব্রেসলেটটা তার গার্লফ্রেন্ড ইয়েনাকে গিয়ে গিফট করে দেয়। আর তখন আমরা ইয়েনা, ক্লাউডিয়া এবং টন্টের মধ্যে একটা লাভ ট্রায়াঙ্গেলও দেখতে পারি। এদিকে হ্যানা যখন সেই অ্যাবর্শন করা মহিলার কাছে গিয়ে পৌঁছায় তখন সে হেলেনের সঙ্গে মিট করে, মানে হেলেন হচ্ছে ক্যাথরিনার মা। আর এখানে হ্যানা যখন তার নিজের নাম তাকে ক্যাথরিনা বলে তখন এই নামটা হেলেনের অনেক বেশি পছন্দ হয়। এখন প্লিজ এইটা বলবে না যে ক্যাথরিনার নামটা ক্যাথরিনা রাখার আইডিয়াটা তার মা এখান থেকেই পেয়েছিল। আর যখন হেলি দেখতে পারে হেনার গলার মধ্যে সেন্ট ক্রিস্টোফারের একটা নেকলেস আছে তখন সে খুবই হ্যাপি হয়ে যায়, কারণ সে খুবই রিলিজিয়াস ছিল। তবে যখন হেলিন মধ্যে চলে যায় তখন হ্যানা তার মাইন্ড চেঞ্জ করে ফেলে আর সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে যাওয়ার আগে সে নেকলেসটা হেলিনের জন্য সেখানে রেখে দিয়ে চলে যায়। আর আমি বেচারা বোকার মতো চিন্তা করছিলাম যে 1987 সালে হেলিনের কাছে এই নেকলেসটা কী করে আসলো, এখন বুঝতে পারলাম কী করে আসলো। আর এরপরে যখন ইগন বাসায় ব্যাক করে তখন ডরিস সরাসরি তার কাছ থেকে ডিভোর্স চায়, কারণ তার অন্য একটা মেয়ের সাথে এফআইআর চলছে সেটা সে জেনে গেছে। আর আমার মনে হয় এখান থেকেই হয়তোবা ইগনের মদ খাওয়ার অভ্যাসটা চালু হয়েছিল। অ্যান্ড আমি ইচ্ছা করে 1954 সালের সমস্ত সিনগুলো একবারে কভার করে ফেলেছি, যাতে করে ভবিষ্যতে যেই গল্পগুলো আমরা বলবো সেগুলোতে আমাদের কনফিউশন একটু কমে যায়। 2053 সাল, এখানে আমরা দেখতে পারি অ্যাগনেস চলে এসেছে অ্যাডামের কাছে। আর অ্যাডাম অ্যাগনেসকে বলে যে তুমি আমার সাইড চুজ করে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আর এরপর সে তাকে ক্লাউডিয়ার মৃত্যুর নিউজ পেপারটা দেখায় আর তাকে বলে যে সঠিক সময়ে এলে ক্লাউডিয়াকে তুমি এটা দেখাবে। আর তখন অ্যাগনেস তাকে বলে যে আমাদেরকে অল্ট মার্থাকে অরিজিন সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে দেওয়া উচিত। আর এরপরে অ্যাগনেস ডার্ক ম্যাটারের মাধ্যমে টাইম ট্রাভেল করে কোনো একটা জায়গায় চলে যায়। এখন আমার মনে হচ্ছে হয়তোবা সে পাস্টে গিয়ে ক্লাউডিয়ার সঙ্গে মিট করতে পারে। আর 2053 সালেই যখন মার্থা ঘুম থেকে ওঠে তখন সে বৃদ্ধ ম্যাগনেসকে তার সামনে পেয়ে যায়। আর বৃদ্ধ ম্যাগনেস তাকে কান্না করতে করতে বলে যে আমি এই সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছি যে সেই দিন রাতের বেলায় তুমি আমাকে একা ফেলে দিয়ে কেন চলে গিয়েছিলে। আসলে তুমি এই সমস্ত কাজগুলো অ্যাডামের কথাতেই করছিলে, তুমি অ্যাডামকেই ফলো করছিলে। যাই হোক, এখান থেকে গল্প চলে আসে অল্টারনেটিভ দুনিয়ার 2052 সালে। আমরা দেখতে পারি সেই স্ট্রেঞ্জার মার্থা অল্ট মার্থা এবং জোনাসকে নিয়ে একটা বাংকারের মধ্যে চলে আসে। আর সে মার্থাকে ক্লিয়ার করে কিয়ামত সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দেয়, যেখানে সমস্ত মানুষের মৃত্যু হয়ে যাবে। আর সে জোনাসকেও এটা বলে যে ইভা তোমাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, কারণ দুইটা দুনিয়াকে একসাথে সেভ করা কোনোভাবেই সম্ভব না। মানে যদি তারা চায় তাহলে তারা শুধুমাত্র একটা দুনিয়াকেই সেভ করতে পারবে। মানে এখন জোনাসের এটা সিদ্ধান্ত নিতে হবে সে কি অল্ট মার্থাকে সেভ করবে নাকি তার আসল মার্থাকে সেভ করবে। যদি সে অল্ট মার্থাকে সেভ করে তাহলে সে অল্ট মিকেলকেও সেভ করতে পারবে। মানে ডিসিশনটা শুনে যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা এতটাও ইজি না। তবে এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে অল্ট মার্থা পুরো পাগলের মতোই হয়ে যায়। তার মনে হচ্ছিল যে তারা দুজনেই তাকে বোকা বানানোর ট্রাই করছে। তবে জোনাস তাকে ধরে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যে এই সমস্ত ব্যাপারগুলো সত্যি আর আমাদেরকে একসঙ্গে সমস্ত ব্যাপারগুলো ফেস করতে হবে। এরপর তারা দুজন গুহার মাধ্যমে আবারও 2019 সালে ব্যাক করে। তবে যখনই তারা সেখান থেকে চলে যায় তখন বাংকারের মধ্যে স্ট্রেঞ্জার মার্থার সঙ্গে মিট করতে নোয়া চলে আসে। তবে এটা আসল নোয়া না অল্টারনেটিভ নোয়া সেই ব্যাপারটা আমরা কনফার্ম না, তবে দেখে মনে হচ্ছে যে এটা অল্টারনেটিভ নোয়াই হতে পারে। সে এসে মার্থাকে বলে যে আসলে এখন অল্টারনেটিভ মার্থা এবং জোনাস তারা দুজন তাদের ভাগ্যের রাস্তায় বেরিয়ে পড়েছে। অ্যান্ড সে এটাও বলে দ্য বিগিনিং ইজ দ্য এন্ড,
অ্যান্ড দ্য এন্ড ইজ দ্য বিগিনিং। আমাদের সবার জন্মই জোনাসের জন্য হয়েছে। আর এই জিনিসটা শোনার পরে আমি পুরোপুরি শক্ট হয়ে গিয়েছি। মানে আমিও এখন বুঝতে পারছি না আসলে হচ্ছেটা কি, কোথা দিয়ে গল্প কোথায় যাচ্ছে, আর জোনাস কিভাবে তাদের জন্মের জন্য কানেক্টেড। এদিকে জোনাস আর অল্ট মার্থা সোজা 2019 সালে তাদের বাসায় ব্যাক করে, আর এখানে তারা আস্তে আস্তে করে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তাদের মধ্যে যেই সম্পর্ক সেটা আসলে অবিচ্ছেদ্য সম্পর্ক। এই জন্য ফাইনালি তারা সেই কাজটা করে ফেলে যেটা স্বপ্ন এতদিন তারা দেখতো। মানে তাদের স্বপ্নের মধ্যে হয়তোবা এই সিনটাই বারবার করে আসতো, এখন তারা ফাইনালি এই জিনিসটা ঘটিয়েই ফেলে। আর এই জিনিসটাকে খুবই ভালো করে মনে রাখবেন, কারণ এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। আর এদিকে 2053 সালে অ্যাডাম এসে মার্থার সঙ্গে মিট করে, আর তাকে বলে যে চলো ফাইনালি তোমাকে অরিজিন সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলা যাক। আসলে তুমি আর জোনাস কোনোদিনও পৃথিবীকে সেভ করতে চাওইনি, বরং তোমাদের মাধ্যমেই ধ্বংসের শুরু হয়েছে। আসলে ইবা তোমাকে এই মিশনে শুধুমাত্র এই জন্য পাঠিয়েছিল যাতে করে তুমি গিয়ে জোনাসের সাথে ইন্টিমেট হতে পারো আর তার বাচ্চার মা হতে পারো। অ্যান্ড ইয়াস, ইউ আর রাইট, জোনাস একবারেই কাজটা ঘটিয়ে ফেলেছে, এই জন্য তাকে একটা লাল সালাম তো দেয়াই যায়। আর এরপরে অ্যাডাম অল্ট মার্থার পেটের মধ্যে হাত দিয়ে বলে যে এই সমস্ত কিছুর অরিজিনটা এইটার মধ্যে আছে, মানে তোমার এবং জোনাসের বাচ্চা। আর তখন ক্যামেরা ট্রানজেকশন করে আমাদেরকে নিয়ে আসা হয় সেই ট্রিওর কাছে, মানে সেই কিলার ট্রিওর কাছে। আমরা দেখতে পারি সেই জোয়ান লোকটাকে, মানে আমাদেরকে ইন্ডিকেট করে এইটা বলা হচ্ছে যে জোনাস আর মার্থার ছেলে হচ্ছে এই লোকটা, যে কিনা এমন একটা মোমেন্টে দাঁড়িয়ে আছে যে কিনা দুইটা পৃথিবীকেই একসাথে কানেক্ট করতে পারবে। যার মানে এখন আমরা বুঝতে পারি ফ্যামিলি ট্রির সবচেয়ে উপরের নামটার অন্য কারণ না, সেটা হচ্ছে জোনাস এবং মার্থা, যেটা নর্মালি প্রেডিক্টেবলই ছিল কারণ যেহেতু তারা হিরো হিরোইন। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জোনাস কেন অল্ট মার্থা সম্পর্কে কিছুই মনে করতে পারছিল না। এখন এইটা বলে দিয়ে না যে অ্যাডাম তার সমস্ত স্মৃতি মুছে দিয়েছিল। আসলে আমি চাচ্ছি এটার এন্ডিংটা যেন লেস প্রেডিক্টেবল এবং মোর মাইন্ড ব্লোয়িং হয়। যাই হোক, এখান থেকে আমরা ব্যাক করি 2020 সালে। আমরা দেখতে পারি ক্লাউডিয়া তার মেয়েকে কবর দিয়ে সেখান থেকে সোজা পুলিশ স্টেশনের দিকে যাওয়া শুরু করে। তবে এখানে তার দেখা হয়ে যায় অল্টারনেটিভ দুনিয়ার ক্লাউডিয়ার সাথে। আসলে অল্টারনেটিভ দুনিয়ার ক্লাউডিয়া তাকে এক্সপ্লেন করে এটা বলে যে এই গেমটার মধ্যে দুইটা টিম আছে, একটা হচ্ছে দ্য ডার্ক সাইড আর একটা হচ্ছে লাইট সাইড। এখানে অল্টারনেটিভ দুনিয়ার ক্লাউডিয়া জোনাসের দুনিয়ার ক্লাউডিয়াকে লাইট সাইডের দলে নিয়ে যাওয়ার জন্য এসেছে। মানে তার মতে অল্টারনেটিভ দুনিয়ার ইবার দলটা আছে লাইট সাইডে এবং অ্যাডামের দলটা আছে ডার্ক সাইডে। এই জন্য সে তাকে একটা ডায়েরি দিয়ে বলে যে এই ডায়েরির মধ্যে সমস্ত ব্যাপারগুলো লেখা আছে যে তোকে কি কি করতে হবে। আসলে জোনাস এই সমস্ত ব্যাপারগুলো থামানোর চক্করে দুইটা দুনিয়ার লুপকেই ব্রেক করতে যাচ্ছে, যেটার জন্য দুইটা দুনিয়াই পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে যেই কোনো ওয়েতে তাকে থামাতে হবে, আর এই ডায়েরির মধ্যে যেই প্ল্যানিংটা আছে সেই প্ল্যানিং মতো তাকে গাইড করে তাকে নতুন একটা রাস্তায় নিয়ে যেতে হবে। মানে আমরা বুঝতে পারি ক্লাউডিয়া এখানে এসেছিল জোনাসের কথায়, কারণ জোনাস তাকে বলেছিল যদি আমরা সাইকেলের কোনো একটা লুপ ব্রেক করতে পারি তাহলে পুরো সাইকেলটাই ডিস্ট্রয় হয়ে যাবে, আর এমনটা করতে পারলে কেয়ামতটাও আর হবে না। ওকে, এখন এই ব্যাপারটা একটু মন দিয়ে শুনতে হবে কারণ একটু কনফিউজিং হতে পারে। আসলে জোনাস যেই প্ল্যানিংটা ক্লাউডিয়ার সাথে শেয়ার করলো, এই প্ল্যানিংটা আসলে বৃদ্ধ ক্লাউডিয়া জোনাসকে বলেছিল। মানে বৃদ্ধ ক্লাউডিয়ার প্ল্যানিংটা জোনাস জোয়ান ক্লাউডিয়ার কাছে ট্রান্সফার করলো, যেটাকে একটা লুপের মতো বলতে পারেন, মানে একটা ওয়াইড লুপ, যেটার মাধ্যমে বৃদ্ধ ক্লাউডিয়ার নিজের মাথার ইনফরমেশনই জোনাসের মাধ্যমে তার জোয়ান মাথায় ঢুকে গিয়েছে। আর এদিকে 2020 সালে অল ক্লাউডিয়া আসল ক্লাউডিয়াকে বলে যে যদি ভবিষ্যতে ওই জিনিসটাকে কন্টিনিউ রাখতে চাও তাহলে যেই রকম করে ডায়েরিতে প্ল্যানিং করা হয়েছে ঠিক সেই রকম করেই প্ল্যানিংটাকে এক্সিকিউট করে জোনাসকে তার নিজের পাতের মধ্যেই রাখতে হবে। মানে এই সমস্ত লুপটা কন্টিনিউ হতে হবে, আর নয়তোবা এই সাইকেলটা ব্রেক হয়ে যাবে আর আমাদের সমস্ত প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। আসলে গুহার মধ্যে যে দরজাটা ছিল সেটা প্রথমবার 1986 সালে খোলা হয়েছিল। এরপরে 2019 সালে স্ট্রেঞ্জার জোনাস এসে সেই দরজাটা বন্ধ করে দিয়েছিল। তবে 2020 সালে জোনাস আরও একবার সেই দরজাটাকে খুলে একটা ইনফাইনাইট পাসেস ক্রিয়েট করেছে। আর এরপর থেকে যারাই এই দরজাটার ইউজ করেছে তারা ডার্ক ম্যাটারের ট্রেসেস এখানে রেখে দিয়ে চলে গিয়েছে। তবে যতক্ষণ এই ডার্ক ম্যাটারের ট্রেসেসগুলো নিশ্চিহ্ন হয়ে যেত তার আগেই আবারও দরজাটাকে ওপেন করা হয়েছে, যার মানে ডার্ক ম্যাটারের সাপ্লাই অনেকটা বেড়ে গিয়েছে। আর এমন করেই গুহার মধ্যে সেই গর্তটা ওপেন হয়েছিল, মানে টাইম ট্রাভেল যেই পাসেসটা। মানে সহজ করে যদি আপনাদেরকে বুঝিয়ে বলি তাহলে সেই গুহার মধ্যে গর্তটা আবারও ওপেন হওয়ার জন্য এই সমস্ত ব্যাপারগুলো লুপে হওয়াটা খুবই জরুরি। আর যাওয়ার আগে অল ক্লাউডিয়া আসল ক্লাউডিয়াকে বলে যায় যে তোমাকে নোয়া, জোনাস এবং মার্থাকে সঠিক রাস্তায় সবসময় গাইড করতে থাকতে হবে। এতটুকু বলেই সে তার টাইম ট্রাভেল মেশিন দিয়ে সেখান থেকে হঠাৎই ভ্যানিশ হয়ে যায়। এদিকে 2020 সালে পিটার এবং এলিজাবেথ প্রতিদিনের মতো লাশগুলো চেক করতে বেরিয়ে পড়ে। তবে এইবার যাওয়ার সময় এলিজাবেথ তার মাইন্ড চেঞ্জ করে ফেলে, আর সে সাইন ল্যাঙ্গুয়েজে তার বাবা পিটারকে বলে যে এখন সময় চলে এসেছে আমাদের গিভ আপ করে দেওয়ার, কারণ শার্লেট আর ফ্রান্সিসকার মৃত্যু হয়ে গেছে। আর তাছাড়া প্রতিদিন আসা নিয়ে এতগুলো লাশ চেক করতে করতে আমি নিজেও অনেকটা বিরক্ত হয়ে গেছি।
এতটুকু বলে সে সেখান থেকে সোজা তার ক্যাম্পে ব্যাক করে, যেখানে তাকে ফেস করতে হয় একটা সাইকোকে। আসলে এই লোকটা তাদের গাড়িতে শুধুমাত্র খাবার চুরি করার জন্য এসেছিল। তবে যখন সে এলিজাবেথকে দেখতে পারে তখন তার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, সে তাকে রেপ করার ট্রাই করে। কিন্তু সৌভাগ্যবশত তখনই এখানে পিটার চলে আসে আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে যেহেতু এই লোকটা একটু বেশি শক্তিশালী ছিল, এই জন্য তার হাতেই পিটারকে মরতে হয়। আর এই সুযোগে এলিজাবেথ একটা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে সোজা সেই লোকটার উপরে আক্রমণ করে তার মাথাটা গুঁড়ো গুঁড়ো করে ফেলে। আর এখান থেকে প্রচণ্ড ভয় পেয়ে সোজা সেই গুহার মধ্যে গিয়ে নোয়ার সঙ্গে মিট করে। ব্যাক টু 1987 সাল। এখানে আমরা দেখতে পারি ক্যাটরিনা উলরিককে সেই পাগলাগারদ থেকে ভাগিয়ে নেওয়ার একটা প্ল্যানিং করে। আসলে ক্যাটরিনার প্ল্যানিং ছিল সে তার মায়ের কাছ থেকে সেই অ্যাক্সেস কার্ডটা চুরি করে ফেলবে, আর এরপরে সেই অ্যাক্সেস কার্ডের সাহায্যে সে উলরিককে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। আর এই প্ল্যান করে তারা চিন্তা করছিল খুবই সিম্পল একটা প্ল্যান, এটার মধ্যে আর কী প্রবলেম আসতে পারে। এদিকে ছোট শার্লেট টাইম ট্রাভেল সম্পর্কে টাইন হাউসের কাছে নানান রকমের কোয়েশ্চেনিং করা শুরু করে। আর এগুলো শোনার পরে টাইন হাউস এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন শার্লেট অনেকটা ম্যাচিউর হয়ে গেছে, আর হয়তোবা এইটাই হচ্ছে সেই সময় যখন তার বাবা মা সম্পর্কে তাকে বলে দেওয়া উচিত। টাইন হাউস তাকে একটা ছবি দেখিয়ে বলে যে এটা হচ্ছে আমার ছেলের ফ্যামিলি, যারা কিনা একদিন রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, যেখানে আমার ছেলে আর আমার বউয়ের লাশ তো আমি পেয়ে গিয়েছিলাম, তবে আমার নাতের লাশটা কোথায় যে গায়েব হয়ে গিয়েছে সেই ব্যাপারটা আজ পর্যন্ত আমি জানতে পারিনি। তবে সেই দিন রাতের বেলায় দুইটা মহিলা তার সঙ্গে মিট করতে এসেছিল, আর তারা শার্লেটকে তার হাতের মধ্যে দিয়ে চলে গিয়েছিল। মানে এক রাতেই টাইন হাউসের সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল, আবার শার্লেট রূপে সেটা আলো হয়ে ব্যাকও করেছিল। এই জন্য টাইন হাউস শার্লেটকে এটা ক্লিয়ার করে বলে যে আমি আসলে সত্যি সত্যি জানি না তোমার বাবা মা কারা এবং তোমাকে কোথা থেকে আনা হয়েছিল, তবে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি জেনে গিয়েছি যে টাইন হাউস শার্লেটকে কী করে পেল। এই জন্য শার্লেট প্রচণ্ড মন খারাপ করে গিয়ে বাস স্ট্যান্ডে বসে পড়ে, আর তখন তার দেখা হয়ে যায় টিনএজ পিটারের সঙ্গে, যে কিনা তার বাবা হেলগের সঙ্গে মিট করার জন্য উইন্ডনে প্রথমবার এসেছে। আসলে এতদিন পর্যন্ত পিটারও জানতো না যে উইন্ডনে তার কোনো বাবা আছে। তার মা এই খবরটা মৃত্যুর কিছুদিন আগে তাকে দিয়েছে, এই জন্যই সে তার মায়ের মৃত্যুর পরে তার বাবাকে খুঁজতে এসেছে। এদিকে ক্যাটরিনা তার প্ল্যান মতো তার মা হেলেনকে ফলো করা শুরু করে, আর জঙ্গলের মধ্যে তাকে সামনাসামনি করে তাকে ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে অ্যাক্সেস কার্ডটা চুরি করার ট্রাই করে। তবে কোনোভাবেই তার মা অ্যাক্সেস কার্ডটা দিতে চাইছিল না, এই জন্য তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এই হাতাহাতির এক পর্যায়ে ক্যাটরিনা তাকে মা বলে ডাক দেয়। আর হেলেনের যেহেতু আগে থেকেই ক্যাটরিনাকে দেখে একটু অন্যরকম ফিলিং হচ্ছিল, আর এখন সে তাকে মা বলেও ডাকছে, এই জন্য হেলেন এটা বিশ্বাস করে ফেলে যে ক্যাটরিনা হয়তো বা কোনো ডেভিল হতে পারে। এই জন্য সে তার শরীর থেকে ভূত বের করার জন্য তাকে আচ্ছা রকম করে ধোলাই করে একটা পাথর দিয়ে তার মাথার মধ্যে মেরে তার মাথায় ভেঙে চুরমার করে দেয়। আর এরপর সে তার লাশটাকে টেনে একটা লেকের মধ্যে নিয়ে ফেলে দেয়। আর এই মারামারির মধ্যে ক্রিস্টিন হেলেনের সেই নেকলেসটাও একটু ভেঙে ফেলে, যে জন্য সেটা ছিঁড়ে এই পুকুরের পাড়ে পড়ে যায়, যেটা কিনা পরবর্তীতে যখন জোনাস আর মার্থা এখানে বসে আড্ডা দিচ্ছিল তখন তারা পেয়েছিল। মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন? ইগন এই নেকলেসটা প্রথমে হেনাকে দিয়েছিল, হেনা সেটা হেলেনকে দিয়েছিল। হেলেন যখন ক্রিস্টিনের সঙ্গে মারামারি করেছিল তখন এটা পুকুরের পাড়ে পড়ে গিয়েছিল। আর 2019 সালে যখন জোনাস আর মার্থা এখানে আড্ডা দিচ্ছিল তখন তারা এই নেকলেসটা পেয়েছিল। যাই হোক, এখন হেলেন তার মেয়ে অ্যাডাল ক্যাটরিনাকে তো মেরে ফেলেছে, তবে সে এখানেও শান্ত হয় না। সে বাসায় গিয়ে তার আসল মেয়ে মানে যেই জোয়ান ক্যাটরিনা আছে তাকেও আচ্ছা রকম করে ধোলাই করে। এখান থেকে গল্প চলে আসে 2053 সালে। আর এখানে আমরা দেখতে পারি অ্যাডাম শার্লেটের সঙ্গে মিট করে তার টিমে জয়েন করার জন্য বলে, কারণ সে তাকে বলে যে কোনোদিনও ইবা এই গেমের মধ্যে তার সাথে উইন করতে পারবে না। আর এরপর আমরা দেখতে পারি শার্লেট গিয়ে তার মেয়ে এলিজাবেথ এবং ফ্রান্সিসকাকে জড়িয়েও ধরে। আর এরপরই শার্লেট এবং এলিজাবেথ রেডিও অ্যাক্টিভ স্পেশাল স্যুট পরে সোজা ডার্ক ম্যাটারের মধ্যে ঢুকে যায়। মানে আমরা এখনও বুঝতে পারছি না যে অ্যাডাম তাদেরকে কোথায় পাঠাচ্ছে। যাই হোক, এখান থেকে গল্প ব্যাক করে 2019 সালের অল্টারনেটিভ দুনিয়াতে। এখানে আমরা দেখতে পারি অল্ট মার্থা তার মাকে শেষবারের মতো হাক করে জোনাসের সঙ্গে বেরিয়ে পড়ে সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে যাওয়ার জন্য। আসলে জোনাসের মতে তার দুনিয়াতে যেই কিয়ামতটা ট্রিগার হয়েছিল সেটা হয়েছিল সেই ব্যারেলগুলোর জন্য, যেই ব্যারেলগুলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। আর এখন তার মতে আজকেই হচ্ছে গিয়ে সেই দিন যেই দিন এই ব্যারেলগুলো এখানে আনা হবে। এই জন্য এখন তারা চাইছে লুকিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে গিয়ে সেই ব্যারেলগুলোকে ডিস্ট্রয় করে দিয়ে যেই কোনো ওয়েতে অ্যাপোক্লিপসটাকে থামিয়ে দিতে। তবে যখন অল্ট মার্থা লুকিয়ে মধ্যে আসার ট্রাই করে তখন তার গালের মধ্যে একটা কাট লেগে যায়। আর এইটা দেখার পরে জোনাস এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এখনও সে তার লুপটাকেই ফলো করছে। আসলে ইবা তাকে সরাসরি মিথ্যা কথা বলেছিল, আর সেই তাকে কথার জালের মধ্যে ফাঁসিয়ে এই অল্টারনেটিভ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, আর তাকে আবারও সেই একই লুপের মধ্যে ফেলে দিয়েছে যেই লুপ থেকে সে বের হওয়ার ট্রাই করছে। এই জন্য জোনাস প্রচণ্ড রাগের মাথায় এসে সেখান থেকে বেরিয়ে সোজা গিয়ে ইবার সঙ্গে মিট করার প্ল্যানিং করে। এখন জোনাস চাইলেই এটার মধ্যে গিয়ে ব্যারেলগুলো ডিস্ট্রয় করে অ্যাপোক্লিপসটাকে থামিয়ে দিতে পারত, কিন্তু সে যে রাগ করে চলে গেল হয়তোবা এইটাও সেই প্ল্যানিংয়েরই একটা পার্ট ছিল।
এরপরে জোনাস অল্ট মার্থাকে নিয়ে সোজা ইবার আড্ডায় চলে আসে আর তাকে সে এটা বলে যে দেখ ভালো করে দেখে নে, তোর ফিউচার এইটাই হতে যাচ্ছে। আর খুব শীঘ্র আমরা দেখতে পারি ইবাও তাদের সঙ্গে মিট করতে চলে আসে। আর এখানে জোনাস তার উপরে প্রচণ্ড রাগ করে তাকে বলে যে হয়েছে তোমার সমস্ত মিথ্যা বলা আর হয়েছে তোমার 2 দুনিয়া বাঁচানোর চক্কর। এখন এই সমস্ত ব্যাপার থেকে আমি বেরিয়ে যেতে চাই, আমাকে আমার দুনিয়াতে ব্যাক করতে দাও, আমি এখন আমার দুনিয়ায় ব্যাক করতে চাই। তবে তখন ইবা তাকে এটা ক্লিয়ার করে বলে যে তুমি আসলে কোথাও যাচ্ছ না, তোমার জার্নি এখানেই শেষ হয়ে গেছে। এরপর এখানে বাকি 2টা মার্থাও চলে আসে, মানে একটা হচ্ছে গিয়ে অ্যাডাল মানে স্ট্রেঞ্জার মার্থা, আর অন্যটা হচ্ছে গিয়ে সেই মার্থা যে কিনা তাকে এই দুনিয়াতে নিয়ে এসেছিল। তবে তার চেহারার মধ্যে অন্য দাগটা কোথা থেকে আসলো সেটা এখনও আমরা জানতে পারিনি। আর একটু পরে এই মার্থা সোজা গুলি বের করে জোনাসকে শুটই করে দেয়, আর জোনাস তার ফ্যামিলি ট্রির উপরে পড়ে তার শেষ নিঃশ্বাসটা নেওয়া শুরু করে। তো এখান থেকে গল্প চলে আসে 1888 সালে। এখানে আমরা দেখতে পারি অ্যাডাল জোনাস লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়। আসলে সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পেয়েছে, সে সেই অ্যাপোক্লিপসের দিনের স্বপ্নটা দেখতে পেয়েছে। আমরা তার স্বপ্ন অনুযায়ী দেখতে পারি যে যখন মার্থার মৃত্যু হয়ে গিয়েছিল তখন জোনাস প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে বাংকারে চলে গিয়েছিল। মানে এই কেসে অল্ট মার্থা তার সঙ্গে মিট করতে আসেনি, মানে আমাদেরকে একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে যে কেন তখন অল্ট মার্থা সম্পর্কে জোনাস কিছুই জানতো না। তো এরপরে ঘুম থেকে উঠে জোনাস মার্থার সেই লেটারটাকে পড়ে যেখানে লেখা ছিল যে জোনাসের কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া উচিত না, তার এখানে লেগে থাকাই উচিত, কারণ একটা না একটা পর্যায়ে গিয়ে সে মার্থাকে সেভ করেই ফেলবে। মানে আমরা বুঝতে পারি এক প্রকার তাকে মোরাল সাপোর্ট দেওয়া হচ্ছিল যাতে করে সেই লুপ থেকে বেরোতে না পারে, সেই লুপের মধ্যে ফেসেই রয়ে যায়। তবে এরপরে স্ট্রেঞ্জার জোনাস সেই লেটারটাকে পুড়িয়ে দিয়ে সেটাকে টেবিলের উপরে ফেলে দেয়। তো এখান থেকে গল্প চলে আসে 2020 সালে। আমরা দেখতে পারি ক্লাউডিয়া সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ম্যাপিংটা দেখে সেই আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে এসে সেখানে লুকিয়ে রাখা গড পার্টিকেলটা পর্যন্ত বের করে ফেলে। তবে যখনই সে এটাকে টাচ করতে যাচ্ছিল তখনই পেছন থেকে কেউ ডাক দিয়ে তাকে আটকে ফেলে। আর আমরা জানতে পারি এটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে টিনএজ জোনাস। জোনাস তাকে বলে যে অ্যাপোক্লিপসের পরে সেই গর্তের মধ্যে যেই টাইম ট্রাভেলওয়ালা প্যাসেজটা ছিল সেটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। এই জন্য এখন জোনাসের প্ল্যান এই গড পার্টিকেলটার মাধ্যমে একটা টাইম মেশিন বানিয়ে টাইমের আগে পেছনে গিয়ে গিয়ে সমস্ত ব্যাপারগুলোকে ঠিক করা আর সবাইকে যেই কোনো মূল্যে সেভ করা। তবে ক্লাউডিয়া তাকে বলে যে তার কাছে সেই টাইম মেশিনটা তো আছে, তবে সেটা কোনো কাজেরই না। আর ক্লাউডিয়া তাকে এইটাও বলে যে এই গড পার্টিকেলকে স্টেবল করা এবং সবাইকে সেভ করা আর সমস্ত ব্যাপারগুলো আগের মতো করার জন্য আমি তোমাকে সাহায্য করব। তবে এখন জোনাস তার উপরে ভরসা করতে একটু ভয় পাচ্ছিল, কারণ তার যে ফিউচার ভার্সন মানে বৃদ্ধ ক্লাউডিয়া সে এই অ্যাপোক্লিপস সম্পর্কে আগেই সমস্ত ব্যাপারগুলো জানতো, যার মানে সে এইটাও জানতো যে সবাই মারা যাবে আর এখানে মার্থারও মৃত্যু হয়ে যাবে। যেই জিনিসটা বৃদ্ধ ক্লাউডিয়া তার থেকে সবসময় লুকিয়ে রেখেছে, যেই জন্যই মার্থাকে তাকে হারাতে হয়েছে। আর এই জন্য তার মনে হয় যে হয়তোবা বাকি সবার মতো এই ক্লাউডিয়াও তাকে তার নিজের স্বার্থে ইউজ করার ট্রাই করছে, কিন্তু এখন আর তার কাছে করার মতো কিছুই নেই, তার কাছে অন্য কোনো অপশনও নেই। ওকে, এখানে হয়তোবা বিগেস্ট একটা কোয়েশ্চেন আপনাদের মাথায় চলে এসেছে, সেটা হচ্ছে জোনাস জীবিত আছে কি করে? যদি জোনাস মার্থার মৃত্যুর পরে অল্টারনেটিভ দুনিয়ায় যায় আর অল্টারনেটিভ মার্থার হাতেই মারা যায়, তাহলে সে জীবিত এখন ক্লাউডিয়ার সঙ্গে কথা কি করে বলছে? আসলে অ্যান্সারটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে সেই জোনাস যে কিনা কখনো অল্টারনেটিভ দুনিয়ায় যায়নি, মানে সে কখনোই অল্টারনেটিভ মার্থার সঙ্গে মিটও করেনি আর অল্টারনেটিভ দুনিয়াতে গিয়ে মারাও যায়নি। এটা হচ্ছে সেই জোনাস যে কিনা মার্থার মৃত্যুর পরে পেছনের দরজা দিয়ে পালিয়ে চলে গিয়েছিল আর পরবর্তীতে সেই হয়েছিল স্ট্রেঞ্জার জোনাস। ওকে, এখন এগুলো শোনার পরে হয়তো আপনার মাথার মধ্যে সব কিছু খিচুড়ি পাকিয়ে ফেলেছে। আপনার মনে হচ্ছে আসলে হচ্ছেটা কি? একই জায়গায় 2টা জোনাস, একজন মারা গিয়েছে একজন জীবিত আছে, তাহলে তো এটার আগামাতা কিছুই মিলল না। হ্যাঁ, ব্যাপারটা আমিও বুঝতে পারছি, কিন্তু আমি বলবো একটু অপেক্ষা করুন। আমরা যতই সামনের দিকে যাওয়া শুরু করব ততই আস্তে আস্তে করে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া শুরু হবে। তো এরপরে এখান থেকে গল্প চলে আসে 2052 সালের অল্টারনেটিভ দুনিয়াতে। আমরা দেখতে পারি যে স্ট্রেঞ্জার মার্থা অল্ট মার্থাকে বলছে যে তুমি জোনাসকে মেরে সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আর এরপর আমরা দেখতে পারি ইবা মানে বৃদ্ধ মার্থা অল্টারনেটিভ মার্থাকে দিয়ে সেই লেটারটা লেখায়, যেই লেটারটাই পরবর্তীতে নোয়া গিয়ে স্ট্রেঞ্জার জোনাসকে দিবে। মানে এটা হচ্ছে গিয়ে সেই মোরাল সাপোর্টটা যেটা কিনা তাকে লুপের মধ্যে ফাঁসিয়ে রাখতে সাহায্য করবে। ওকে, এখন তো এটা আমরা ক্লিয়ার হয়ে গেছে যে লেটারটা কোথা থেকে আসলো, কিন্তু জোনাস কি করে জীবিত আছে এই ব্যাপারটাকেও এখন একটু সলভ করা যাক। আমরা দেখতে পারি ইবা অল্টারনেটিভ মার্থার সামনে একটা ইনফিনিটি লুপের সিম্বল এঁকে বলে যে এটা হচ্ছে সময়ের একটা লুপ, তবে প্রত্যেকটা সময়ের লুপের মধ্যে একটা সুইচ পয়েন্ট থাকে আর এই সুইচ পয়েন্টেই 2টা রিয়েলিটির ক্রিয়েট হয়, মানে একটা প্যারালাল রিয়েলিটি। আর তাদের সময়ের মধ্যে সেই সুইচ পয়েন্টটা ছিল মার্থার মৃত্যুর পয়েন্টটা। যখনই মার্থা মারা গিয়েছে তখনই এখানে 2টা রিয়েলিটি ক্রিয়েট হয়ে গেছে। একটা রিয়েলিটি হচ্ছে সেইটা যেখানে জোনাস গিয়ে অল্টারনেটিভ মার্থার সঙ্গে মিট করেছিল আর সে অল্টারনেটিভ দুনিয়ায় চলে গিয়েছিল, আর অন্য একটা রিয়েলিটি হচ্ছে সেইটা যেখানে জোনাস তার মৃত্যু দেখে প্রচণ্ড ভয় পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল।
আর সেই জোনাসই পরবর্তীতে গিয়ে স্ট্রেঞ্জার জোনাস হয়েছিল, আর স্ট্রেঞ্জার জোনাস থেকে একটা সময় সে গিয়ে অ্যাডামে কনভার্ট হয়েছিল। মানে দুইটা আলাদা আলাদা ওভারল্যাপিং রিয়েলিটি, যেখানে একটার মধ্যে তার মৃত্যু হয়ে যায় আর অন্য একটার মধ্যে সে গিয়ে অ্যাডামে কনভার্ট হয়। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই দুইটা রিয়েলিটি দেখতে আলাদা আলাদা হলেও এই দুইটা একই সময়ের পার্ট, মানে একই লুপের অংশ। এই জন্যই জোনাসের মৃত্যু হয়েছে, আবার জোনাস জীবিতও আছে। আর এই জন্যই যখন স্ট্রেঞ্জার জোনাসের সাথে অল্ট মার্থা মিট করেছিল তখন স্ট্রেঞ্জার জোনাস তাকে চিনতে পারেনি, কারণ অ্যাডাল জোনাস সম্পূর্ণ একটা ভিন্ন রিয়েলিটিতে বাস করে, যেখানে অল্ট মার্থার কোনো অস্তিত্বই নেই। আসলে এটাকে কোয়ান্টাম ইনট্যাঙ্গেলমেন্ট বলা হয়। মানে সহজ করে বললে একটা জিনিসের উপরে যেই প্রভাবটা পড়ে সেই প্রভাবটা তার সাথে কানেক্টেড অন্য জিনিসগুলোর উপরেও সমানভাবে পড়ে। আর এই ডার্কের কেসে সেই জিনিসটা হচ্ছে তাদের দুইটা আলাদা আলাদা রিয়েলিটি, যেটা কিনা একই টাইম লুপেরই একটা অংশ। আর এই জন্য আমরা দেখতে পেয়েছিলাম দুইটা দুনিয়ারই সমস্ত ক্যারেক্টারগুলো একটা লুপকেই ফলো করার ট্রাই করছিল, মানে এই লুপটাকে কন্টিনিউ করতে বারবার তারা ট্রাই করছিল। যার মানে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এভরিথিং ইজ কানেক্টেড। যাই হোক, এখন হয়তোবা জোনাসের মৃত্যু এবং জোনাসের জীবিত থাকা নিয়ে যেই কনফিউশনটা ছিল সেইটা হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর এদিকে আমরা দেখতে পারি ইভা তার পুরো টিমকে এক জায়গায় করে বলে যে অ্যাডাম যত ইচ্ছা ট্রাই করে ফেলুক না কেন, সে এইটার অরিজিনকে জন্ম হওয়া থেকে কোনোভাবেই আটকাতে পারবে না। আর তখন আমরা জানতে পারি তার এই অল্টারনেটিভ টিমের মধ্যে ছিল 3টা অল্টারনেটিভ মার্থা, 2টা নোয়া, ক্লাউডিয়া, ইগন এবং অ্যাডাল বার্থোস। আর এরপরে ফাইনালি ইভা তার টাইম ট্রাভেল মেশিন চালু করে প্রত্যেককে যার যার পাথে সেন্ড করে দেয়। তো এখান থেকে গল্প চলে আসে 2019 সালে। আমরা দেখতে পারি অল্টারনেটিভ দুনিয়ায় জোনাসের মৃত্যুর পরে সেই ইয়েলো জ্যাকেট পরা মার্থা সোজা এসে ম্যাগনেসের সঙ্গে মিট করে আর তাকে অ্যাপোক্লিপস সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলা শুরু করে। তবে ম্যাগনেস তার কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না, তার মনে হচ্ছিল যে হয়তোবা সে পাগল হয়ে গেছে। আর এদিকে আলেকজান্ডার বার্টোসকে তার আসল পরিচয়টা বলে। সে বলে যে সে আসলে আলেকজান্ডার ট্রিটমেন্ট না, বরং সে হচ্ছে বরিস নিবল, যে কিনা একটা দুর্ঘটনার পরে এই শহরে তার নাম চেঞ্জ করে এসে বাস করা শুরু করেছে। আর সে বার্টোসের কাছে এটা প্রমিস করেও বলে যে সেটা শুধুই একটা দুর্ঘটনা ছিল, সেটা কোনো মার্ডার ছিল না। আর এতটুকু বলেই আলেকজান্ডার সেই রেডিও অ্যাক্টিভ ব্যারেলগুলোকে লুকানোর জন্য সোজা প্ল্যান্টের মধ্যে ঢুকে পড়ে। এদিকে শার্লেট সোজা গিয়ে উল্লেখের সঙ্গে মিট করে তাকে সেই কয়েন দুইটার ফরেন্সিক রিপোর্ট দেখায়, যেখানে একটা কয়েন যেটা সে বাংকারের মধ্যে পেয়েছিল, আরেকটা কয়েন সে হেলকের কাছে পেয়েছিল। আর এই রিপোর্ট মতে দুইটা কয়েন হুবহু সেমই কয়েন, মানে মনে হচ্ছিল এই দুইটা কয়েন হয়তোবা টাইম ট্রাভেল করেছে। আর এইটা শোনার সঙ্গে সঙ্গেই উলরিকের মাথায় জিনিসটা ক্লিক করে যে সেই দিন গর্তের মধ্যে তারা যেই লাশটাকে পেয়েছিল সেটা আর অন্য কারো লাশ না, সেটা বরং তার ভাই ম্যাডের লাশ। আর এরপরে ঠিক একই রকম করে জোনাসের দুনিয়ার উলরিকের মতোই এই অল্টারনেটিভ দুনিয়ার উলরিকও হেলকেকে ফলো করতে করতে সোজা সেই গুহার মধ্যে চলে আসে। মানে আমরা বুঝতে পারি শুধুমাত্র দুনিয়াটাই আলাদা, কিন্তু বাকি সব কিছুই সেম টু সেম হচ্ছিল। এদিকে অল্ট মার্থা তার হেয়ার কাট করে তার কালো ড্রেসের রূপে চলে আসে, মানে এখন সেও তার পাতের মধ্যে বেরিয়ে পড়বে। তবে যাওয়ার আগে সে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে আর তাকে গুড বাই বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। এখান থেকে সে গিয়ে সোজা মিট করে বার্টোসের সঙ্গে। আসলে সে এটা চিন্তা করছিল যে বার্টোসের মাধ্যমে আলেকজান্ডারকে কনভিন্স করে সেই রেডিও অ্যাক্টিভ ব্যারেলগুলো খোলা থেকে হয়তো তাকে আটকাতে পারবে, কারণ সেগুলোর মাধ্যমেই পরবর্তীতে অ্যাপোক্লিপস হবে। এই জন্য বার্টোস তার বাবাকে কয়েকবার কলও দেয়, তবে তার বাবা একবারও কল পিক করে না। এই জন্য পরবর্তীতে তারা দুজন সাইকেলের ডাবলিং করে দুনিয়া বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এদিকে অল ফ্রান্সিসকা এবং অল ম্যাগনেস পুকুরের পাড়ে বসে অল্ট মার্থার সেই থিওরিটা নিয়ে আলাপ করছিল, মানে সেই অ্যাপোক্লিপসওয়ালা থিওরিটা নিয়ে। এদিকে জোনাসের দুনিয়ার বৃদ্ধ ফ্রান্সিসকা এবং বৃদ্ধ ম্যাগনেস মার্থা এবং বার্থোসের রাস্তার সামনে চলে আসে আর তারা তাদেরকে বুঝিয়ে বলার ট্রাই করে যে তারা অ্যাডামের সঙ্গে মিলে পুরো পৃথিবীটাকে বদলে দিতে পারবে, মানে এই সমস্ত ব্যাপারগুলোকে তারা চাইলেই থামিয়ে দিতে পারবে। তবে এমনটা করতে হলে মার্থাকে তাদের সঙ্গে যেতে হবে। আর তারা বলছিল যে অল্টারনেটিভ দুনিয়া থেকে যেই কোনো ওয়েতে জোনাসকে এখানে এনে তারা সমস্ত সমস্যার সমাধান করে দিবে। মানে সহজ করে বললে তারা অল্ট মার্থাকে তার লুপটাকেই ফলো করার পরামর্শ দেয়। আর আমরা দেখতে পারি অল্ট মার্থাও ঠিক এমনটাই করে। সে বার্টোসকে সেখানে রেখে দিয়েই সে চলে আসে অ্যাডামের সঙ্গে দেখা করার জন্য। আর তখন এদিকে আমরা জানতে পারি বৃদ্ধ মার্থা আসলে তার লোকজনকে কোন কোন জায়গায় এবং কোন কোন সময়ে পাঠিয়েছে। আমরা দেখতে পারি অল্টারনেটিভ মার্থা চলে আসে 1888 সালে, আর সে সেই লেটারটা ঠিক সেই লেটারের পাশেই রেখে দেয় যেটা একটু আগে স্ট্রেঞ্জার জোনাস পুড়িয়ে দিয়েছিল। এদিকে নোয়া এলিজাবেথকে নিয়ে বাংকারের মধ্যে চলে আসে, আর অন্যদিকে ক্লাউডিয়া 2020 সালের ক্লাউডিয়ার সঙ্গে মিট করে তার সঙ্গে গিয়ে বাংকারের মধ্যে পৌঁছায়। অন্যদিকে অ্যাডাল বার্থোস 2019 সালে গিয়ে ইয়াং বার্থোসের সঙ্গে মিট করে, আর ইগন গিয়ে মিট করে হ্যানার সঙ্গে। আর হ্যানাকে দেখে আমাদের মনে হচ্ছিল তার কোনো একটা সমস্যা হচ্ছে। এদিকে সেই কিলার ট্রিও তাদের যার যার মিশনে বেরিয়ে পড়ে। আমরা দেখতে পারি তারা যেই মাস্টার কিগুলো হাসিল করেছিল সেগুলোর মাধ্যমে তারা দুইটা দুনিয়ারই পাওয়ার প্ল্যান্টের মধ্যে চলে আসে। তাদের মধ্যে অ্যাডালটা চলে আসে জোনাসের দুনিয়াতে,
আর বৃদ্ধ আর বাচ্চাটা চলে যায় অল্টারনেটিভ দুনিয়াতে। আসলে তারা পাওয়ার প্ল্যান্টের মধ্যে গিয়ে কিছু একটা পরিবর্তন করার ট্রাই করছিল, মানে তারা কিছু সেটিংয়ের মধ্যে হেরফের করে দেয়। আর তাদের দেখে আমাদের মনে হচ্ছিল যে হয়তো তারা বড় কিছু একটা করার পরিকল্পনা করছে। আর এখানে ফাইনালি আমরা সেই জিনিসটা পেয়ে যাই যেটা এতদিন আমরা খুঁজছিলাম, মানে দুইটা টাইমলাইনের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স, যেটার হিন্ট আমাদেরকে এপিসোড 1 থেকে দেয়া হচ্ছিল। মানে সহজ করে বলে আমরা যেই অল্টারনেটিভ ওয়ার্ল্ডটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জোনাসের ওয়ার্ল্ডেরই একটা মিরর রিফ্লেকশন, যেটার সবচেয়ে বড় হিন্ট এপিসোড 1-এ আমাদেরকে দেওয়া হয়েছিল। কারণ যখন প্রথমবারের মতো অল্ট মার্থা জোনাসের সঙ্গে মিট করেছিল তখন তার চেহারার মধ্যে যেই দাগটা ছিল সেটা রাইট সাইডে ছিল, কিন্তু যখনই সিনটা অল্টারনেটিভ দুনিয়াতে শিফট হয়ে গিয়েছিল তখন তার চেহারার মধ্যে দাগটা লেফট সাইডে চলে গিয়েছিল। যদিও প্রথম দিকে এটাকে আমরা একটা এডিটিং মিস্টেক হিসেবে ধরছিলাম, তবে এটা আসলে ক্লেভারলি আমাদেরকে একটা হিন্ট দেওয়া হচ্ছিল। তাছাড়া এখানে ডেটগুলো আমরা উল্টোভাবেই দেখতে পাচ্ছিলাম, যার মানে অবশ্যই এটা হচ্ছে একটা মিরর ওয়ার্ল্ড। অ্যান্ড যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে অল্টারনেটিভ দুনিয়ার মধ্যে চেহারাগুলোও একটু ডিফারেন্স রকম দেখা যাচ্ছিল, যেগুলো দেখে আমাদের সন্দেহ হচ্ছিল যে ওয়েট, এখানে কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে। যদিও জোনাস, মার্থা এবং বার্থোসের চেহারা খুবই সিমেট্রিক্যাল, এই জন্য তাদের চেহারা উল্টে দিলেও কোনো সমস্যা হচ্ছিল না, মানে তাদের চেহারা দেখতে সুন্দরই লাগছিল। কিন্তু সমস্যাটা চলে আসে অন্য চেহারাগুলোতে, যেমন শার্লেটের চেহারাটাই ধরুন। এটা দেখেই আমাদের মনে হয় যে ওয়েট, কোনো একটা সমস্যা তো অবশ্যই হয়েছে। এদিকে 2053 সালে অ্যাডাম অল্টারনেটিভ মার্থাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলে, আর তখন মার্থা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে অ্যাডাম আসলে তার স্বার্থে তাকে ইউজ করেছে, দুনিয়া টুনিয়া বাঁচানোর ক্ষেত্রে তার কোনো আগ্রহই নেই। আর আসলে ব্যাপারটা সত্যিও ছিল, অ্যাডাম আসলেই চাইছিল যে অ্যাপোক্লিপস এসে দুইটা দুনিয়াকে একসাথেই ডিস্ট্রয় করে দেখ, যাতে করে এই সমস্ত ঝামেলাগুলোই শেষ হয়ে যায়। তো এর একটু পরে আমরা দেখতে পারি সিলজা মার্থার কাপড় চোপড় চেঞ্জ করে তাকে অ্যাডামের সামনে নিয়ে আসে, আর তার কাপড় চোপড় দেখে আমরা বুঝতে পারছিলাম যে হয়তোবা অ্যাডাম তাকে বলি চড়াতে যাচ্ছে। আসলে তার প্ল্যানটা ছিল এইটা যে দুইটা দুনিয়ার অ্যাপোক্লিপসের পাওয়ারকে অবজার্ভ করে সে অল্ট মার্থা এবং তার হবু বাচ্চাকে খুন করবে, যাতে করে তার চিহ্ন দুইটা দুনিয়া থেকেই শেষ হয়ে যায় আর কোনো ঝামেলার মধ্যেও তাদেরকে ভবিষ্যতে পড়তে না হয়। এই জন্য অ্যাডাম মার্থাকে নিয়ে ডার্ক ম্যাটারের নিচে বেঁধে ফেলে আর তার মেশিনটাকেও সে চালু করে দেয়। এদিকে 2019 সালে অল্টারনেটিভ দুনিয়াতে আলেকজান্ডার শার্লেটকে ডেকে সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে নিয়ে আসে আর তাকে ব্যারেলগুলোর কাছে নিয়ে যায়। আর এরপর সে ঠিক সেই রকম করেই ব্যারেলগুলোকে ওপেন করে যেমন করে সে আসল দুনিয়াতে করেছিল, আর এখান থেকেই অল্টারনেটিভ দুনিয়াতেও সেই অ্যাপোক্লিপসের শুরুটা হয়ে যায়। আর তখন 2053 সালে আমরা দেখতে পারি অ্যাডামের সেই মেশিনটা দুইটা ওয়ার্ল্ডের অ্যাপোক্লিপসের পাওয়ারকে এক জায়গায় পয়েন্ট করে সোজা মার্থার মধ্যেই ছুঁড়ে মারে। এখন এতে তার মৃত্যু হয়েছে কিনা সেটা আমরা পরেই জানবো। যাই হোক, এরপরে এদিকে আমরা দেখতে পারি মিডল এজ এইচজি টাইনহাউসকে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে আমাদেরকে মাল্টিপল ওয়ার্ল্ড সম্পর্কে একটা লেকচার দিচ্ছিল, আর এখানে একটা বিড়ালের উদাহরণ দিয়ে সে আমাদেরকে মাল্টিপল ওয়ার্ল্ড মানে মিরর ওয়ার্ল্ড সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছিল, মানে যেমন করে জোনাস একটা জায়গায় মারাও গিয়েছে, আবার একটা জায়গায় সে জীবিতও আছে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে যেমন করে জোনাসের দুইটা রিয়েলিটি আছে তেমন করে ঠিক মার্থারও দুইটা আলাদা আলাদা রিয়েলিটি আছে। একটার মধ্যে সে তো গিয়ে জোনাসের সঙ্গে মিট করে জোনাসকে তার দুনিয়াতে নিয়ে যায়, কিন্তু অন্যটার মধ্যে যখন সে জোনাসের ঘরে যাওয়ার ট্রাই করছিল তখনই বার্থোস পেছন থেকে এসে তাকে আটকে দেয় আর তার সঙ্গে করে নিয়ে যায়। মানে আমরা দেখতে পারি ইভা তার টাইম লুপিং সুইচের সাহায্যে তাদের দুজনেরই দুইটা আলাদা আলাদা ওভারল্যাপিং রিয়েলিটি বানিয়েছে, একটা জোনাসের আর একটা মার্থার। অ্যান্ড এই জিনিসটা মাথায় রাখার ট্রাই করবেন, কারণ এইটাই সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করতে যাচ্ছে। যেমন করে দুইটা জোনাস তেমন করে দুইটা মার্থা। এরপর যখন বার্থোস মার্থাকে নিয়ে ইবার কাছে চলে আসে তখন ইভা তার চাকু দিয়ে তার মুখের মধ্যে আইকনিক সেই ক্ষতটা দেয়, মানে এটা একটা স্মরণ চিহ্ন যাতে করে সে তার লুপটাকে সবসময় ফলো করে। আর এই জন্যই আমি আগের এপিসোডে চিন্তা করছিলাম যে যেই মার্থা জোনাসকে মেরে ফেললো তার চেহারার মধ্যে এই দাগটা আসলো কোথা থেকে। আসলে সে ছিল অল্টারনেটিভ দুনিয়ার অল্ট মার্থা, আর এরপরে সে ইবার ওয়ার্ডার মতো সোজা গিয়ে জোনাসকেই মেরে ফেলে। আসলে এই এপিসোডের মধ্যে আমাদেরকে যেই টাইমলাইনগুলো দেখানো হয়েছে সেগুলো খুবই অড টাইমলাইন, মানে সেগুলো টাইমলাইনের মাঝখানের টাইমলাইন। এই জন্য আমি স্পেশালি কোনো সাল বলবো না, আমি শুধু ঘটনাগুলোকে এক্সপ্লেন করে যাব। আমরা দেখতে পারি জোনাস আর ক্লাউডিয়া সেই গড পার্টিকেলগুলোকে স্টেবল করার ট্রাই করে, তবে অনেক ট্রাই করার পরেও তারা কোনোভাবেই সফল হতে পারে না। এই জন্য জোনাস প্রচণ্ড আপসেট হয়ে তার বাসায় চলে যায় আর তার বাবার মতোই সুইসাইড করার ট্রাই করে, তবে এতে করেও কোনো লাভ হয় না। কারণ তখন এখানে ছোট নোয়া এসে তাকে বুঝিয়ে বলে যে জোনাস যতবারই যত রকম করে ট্রাই করুক না কেন সে তার নিজের জীবন কখনোই নিতে পারবে না, কারণ তার বড় ভার্সন অলরেডি বিভিন্ন দুনিয়াতে এক্সিস্ট করছে। সো যদি সে তার জীবন নিজে থেকেও নেওয়ার ট্রাই করে সময় তাকে বারবার তেমনটা করা থেকে আটকাবে। এরপরে জোনাস আর নোয়া চলে আসে সেই গড পার্টিকেলটাকে স্টেবল করার জন্য,
আর তারা 2040 সাল পর্যন্ত এই গড পার্টিকেলটাকে স্টেবল করার জন্যই ট্রাই করতে থাকে। এখন যদি আপনার মাথায় কোয়েশ্চেন চলে আসে যে জোনাস, নোয়া এবং ক্লাউডিয়া বড় কবে হলো, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে এই গড পার্টিকেলকে স্টেবল করতে করতে। আমরা দেখতে পারি নোয়া এবং এলিজাবেথ এখনও একসাথেই ছিল, আর তাদের দুজনের শার্লেট নামের একটা মেয়ে হয়ে যায়। তবে একদিন হঠাৎই অ্যাডাল, শার্লেট এবং 2053 সালের সেই এলিজাবেথ, যাকে অ্যাডাম এখানে পাঠিয়েছে, তারা দুজন একসাথে এসে ছোট শার্লেটকে কিডন্যাপ করে ফেলে। মানে আমরা বুঝতে পারি এলিজাবেথের মেয়েকে এলিজাবেথ নিজেই কিডন্যাপ করেছে। আর এখন তারা দুজন তাকে নিয়ে এইচজি টাইনহাউসের কাছে যাবে, আর সেখানেই শার্লেট বড় হয়ে একটা পর্যায়ে পুলিশের হেড হবে। কেন হবে? কারণ এভরিথিং ইজ মাস্ট রিপিট ইটসেলফ। আমরা দেখতে পারি যখন নোয়া জানতে পারে যে তার মেয়ে গায়েব হয়ে গেছে, তখন সে পাগলের মতো বিহেভ করা শুরু করে। আসলে তার মনে হচ্ছিল এটার পেছনে হয়তো জোনাস নয়তো ক্লাউডিয়ার হাত আছে। আর এরপরে নোয়া তার ওয়াইফ এলিজাবেথকে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে যে যেই কোনো ওয়েতে সে তার মেয়েকে খুঁজে বের করবে আর তার কাছে যেই কোনো ওয়েতে ফেরত নিয়ে আসবে। আর এতটুকু বলেই সে সেই বইটা নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। মানে এইটা আমাদেরকে এই জিনিসটা ইন্ডিকেট দিচ্ছিল যে সিজন 1-এ আমরা যেই নোয়াকে দেখতে পেয়েছিলাম তার জন্ম কিভাবে হয়েছিল। মানে আসলে নোয়া এই সমস্ত কাজগুলো করছিল শুধুমাত্র তার মেয়েকে খুঁজে বের করার জন্য। সে শুধু তার মেয়েকেই চাইছিল। আর অনেকেই কোয়েশ্চেন করছিলেন যে এই ডায়েরিটার অরিজিন কোথায়, এইটা ক্লাউডিয়া বা নোয়ার কাছে আসলোই কিভাবে। আসলে এই ডায়েরিটা লিখেছিল জোনাস এবং মার্থার ছেলে, মানে সেই আননোন লোকটা। পরবর্তীতে ক্লাউডিয়া এই ডায়েরিটা আসল ক্লাউডিয়াকে দিয়ে দিয়েছিল, আর তার থেকে পরবর্তীতে এটা নোয়া নিয়ে নিয়েছিল। তবে আসল ক্লাউডিয়া এই ডায়েরিটা নোয়াকে দেওয়ার আগে সেটা থেকে কিছু পৃষ্ঠা গায়েব করে দিয়েছিল, আর এই পৃষ্ঠাগুলোই সিজন 1 থেকে নোয়া খুঁজে বেড়াচ্ছিল। যাই হোক, এখন আমরা দেখতে পারি এখানে যত কিছুই চলছিল, মানে এতগুলো বছর ট্রাই করার পরেও তারা যে গড পার্টিকেলটাকে অ্যাক্টিভ করতে পারছিল না, সেটার পেছনের অন্যতম মাস্টারমাইন্ড ছিল ক্লাউডিয়া। আসলে ক্লাউডিয়া ইচ্ছা করে এই ব্যাপারটাকে ডিলে করছিল। সে চাইছিল যাতে করে জোনাস আর নোয়া একসাথে তার সামনেই এখানে বড় হোক। সে আসলে চাইছিল তার মেয়েকে যেই কোনো ওয়েতে সেভ করতে। যেমন মানে আমরা বুঝতে পারি সবাই যার যার স্বার্থে ব্যস্ত, সবারই যার যার পার্সোনাল ইস্যু আছে। আর এই পার্সোনাল ইস্যুগুলোই একটু পরে গিয়ে ডার্কের মেইন একটা পয়েন্ট হয়ে দাঁড়াবে। আর এই ক্লাউডিয়া মাঝে মধ্যে ব্রেক নিয়ে আসল ক্লাউডিয়ার সঙ্গে মিট করতো, যাতে করে পাওয়ার প্ল্যান্টের সম্পর্কে তার থেকে সে খোঁজখবর নিতে পারে। তবে আস্তে আস্তে করে এবার থেকেও তার মন উঠে যাচ্ছিল, মানে এবার উপর থেকেও তার বিশ্বাস চলে যাচ্ছিল। এই জন্য একদিন মিটিংয়ের সময় হঠাৎ করেই আসল ক্লাউডিয়া অল্টারনেটিভ ক্লাউডিয়াকে শ্যুট করে মেরে ফেলে। মানে এখন সে এখানে থেকে জোনাসের উপরেও নজরদারি করতে পারবে, আবার অল্টারনেটিভ দুনিয়াতে গিয়ে ইবার উপরেও নজরদারি করতে পারবে। কারণ যখন সে ইবার কাছে যাবে তখন ইবা মনে করবে এটা হচ্ছে আমার সেই ক্লাউডিয়া, কারণ সে তো এটা জানবেই না যে তার ক্লাউডিয়ার মৃত্যু অলরেডি হয়ে গেছে। আর তখন আমাদের সামনে ক্লাউডিয়ার আসল মাস্টার প্ল্যানটা চলে আসে, যেটা সম্পর্কে না অ্যাডাম জানতে পারে না ইবা জানতে পারে। আমরা দেখতে পারি সেই অল্টারনেটিভ দুনিয়ার সেই ক্লাউডিয়ার টাইম মেশিনটা নিয়ে সোজা চলে আসে ইবার সঙ্গে মিট করার জন্য। আর ইবা এই ক্লাউডিয়াকে সেই টাইম মেশিনের আসল ব্লুপ্রিন্টটা দিয়ে বলে যে দ্রুত এইটা নিয়ে এইচজি টাইনহাউসকে দিয়ে দাও, কারণ আবারও সব কিছু রিপিট হওয়া খুবই জরুরি। মানে আমরা বুঝতে পারি যে আসলে সেই টাইম মেশিনের ব্লুপ্রিন্টটাও অল্টারনেটিভ দুনিয়া থেকেই গিয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি তারা তিনজন মিলে ফাইনালি গড পার্টিকেলকে স্টেবল করে ফেলেছিল। তবে ক্লাউডিয়া তখন অ্যাডাল জোনাসকে বলে যে তোমাকে এখনও তোমার লুপটাকে ফলো করতেই হবে। এই জন্য সে তার সেই সুটকেসটা নিয়ে সোজা চলে যায় 2019 সালে, মানে সিজন 1-এর সেই সিনটা। মানে এখন সে জোনাসের সঙ্গে মিট করে জোনাসকে তার রাস্তাটা দেখাবে, আর টাইনহাউসের সঙ্গে মিট করে তার পুরনো সেই মেশিনটাকে ঠিক করবে। মানে এখন আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে জোনাসের লুপটা কেন শুরু হয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল, আর এখন এই লুপটা কিভাবে চলছে। এদিকে 1890 সালে যখন জোনাস তার টাইম মেশিনটাকে ঠিক করার সম্পূর্ণ ট্রাই করছিল, তখন বার্টোস এগুলো দেখে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে তারা চাইলেও এখান থেকে আর যেতে পারবে না, তারা জোনাসের সাথে এখানেই আটকা পড়ে যাবে। এরপরে বার্টোসের দেখা হয়ে যায় সিলজিয়া নামের সেই মেয়েটার সঙ্গে, যাকে অ্যাডাম 2053 সাল থেকে এখানে পাঠিয়েছিল। আর পরবর্তীতে বার্টোস এবং সিলজা একে অন্যের প্রেমে পড়ে যায়, তাদের দুইটা বাচ্চাও হয়। আর সেই বাচ্চাগুলোর নাম ছিল হানো এবং অ্যাগনেস। মানে ফাইনালি আমরা তাদের অরিজিনটাও পেয়ে গেলাম। আমরা দেখতে পারি অ্যাগনেসকে জন্ম দিতে গিয়ে সিলজার সেখানে মৃত্যু হয়ে যায়, আর এগুলোর জন্য বার্টোস অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে চলে যায়। আর পরবর্তীতে তার ছেলে হানো, মানে নোয়া অ্যাডামের বলায় তাকেই মেরে ফেলবে। মানে আমরা বুঝতে পারি এখানে বার্টোসের লুপ এবং তার জীবন দুইটাই শেষ হয়ে যায়। এদিকে অ্যাডাল জোনাস আস্তে আস্তে করে অ্যাডামে কনভার্ট হয়ে যাচ্ছিল, কারণ যেহেতু সে ঘন ঘন টাইম ট্রাভেল করছিল আর সবসময় রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের মধ্যেই থাকতো, এই জন্য রেডিয়েশনের জন্য তার চামড়াগুলো এমন বটে যাচ্ছিল, মানে কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছিল। এরপরে হ্যানা তার মেয়েকে নিয়ে তার সঙ্গে মিট করতে চলে আসে, আর আমরা জানতে পারি হ্যানা এবং ইগনের যেই মেয়েটা হয়েছে তার নাম হচ্ছে গিয়ে সিলজিয়া। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই সিলজিয়া যে কিনা একটু আগেই মারা গেল। আসলে হ্যানাকে এখানে ইবা পাঠিয়েছিল, আর তার সঙ্গে কথাবার্তা বলার পরে অ্যাডাম এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হ্যানা এবং সিলজিয়া দুজনেই রং টাইমের রং জায়গায় আছে।
এই জন্য তার প্ল্যানটাকে কন্টিনিউ করার জন্য সে ফাইনালি হ্যানাকেও শেষ করে দেয় আর সিলজিয়াকে তার সঙ্গে নিয়ে যায়। আর এমন করে হ্যানা এবং সিলজিয়ার লুপটাকেও পুরোপুরি কমপ্লিট করে দেওয়া হয়। আর এদিকে নোয়াও টাইম ট্রাভেল করে 1920 সালে চলে আসে আর তার ছোট ভার্সনের সঙ্গে মিট করে সেও তার লুপটাকে কন্টিনিউ করা শুরু করে। এরপরে সে গিয়ে অ্যাডামের সঙ্গে মিট করে শার্লেট সম্পর্কে জিজ্ঞেস করে, তবে অ্যাডাম তাকে উল্টাপাল্টা বুঝিয়ে বলে যে শার্লেটের গায়েব হওয়ার পেছনে একমাত্র দায়ী ব্যক্তি হচ্ছে ক্লাউডিয়া। সো যদি তুমি শার্লেটকে খুঁজে বের করতে চাও তাহলে তোমাকে ক্লাউডিয়াকে প্রথমে খুঁজে বের করতে হবে আর সেই ডায়েরির মিসিং পিসটাগুলোকে খুঁজে বের করতে হবে। এই জন্যই নোয়া অ্যাডামের সিগমান্ডোস গ্রুপের মধ্যে জয়েন করে ফেলে আর হেলকের সঙ্গে মিলে বিভিন্ন বাচ্চাদের উপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে। আর পরবর্তীতে যখন ডায়েরির পিসটাগুলো সে পেয়ে যায় তখন অ্যাগনেসের হাতেই তাকে মরতে হয়। মানে এমন করে তার লুপটাও কমপ্লিট হয়ে যায়। এদিকে 2053 সালে আমরা দেখতে পারি অ্যাডাম এই জিনিসটাই জানতো না যে একটু আগে সে যেই মার্থাকে মেরেছে সেই মার্থা আসলে ছিল অল্টারনেটিভ দুনিয়ার মার্থা। কিন্তু অন্যদিকে আসল মার্থা এবং তার বাচ্চা এখন পর্যন্ত এবার সঙ্গে আছে এবং পুরোপুরি সেভ আছে। আর অ্যাডাম যখন এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতে পারছিল যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ তাকে বোকা বানিয়েই যাবে। আর তখন এখানে বৃদ্ধ ক্লাউডিয়া এসে তাকে এটা বলে যে আমি এটা খুব ভালো করেই জানি যে আসল অরিজিনটা কোথায় আছে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি এইচজি টাইনহাউস তার ফ্যামিলিকে ফেরত আনার জন্য তার বাংকারের মধ্যে একটা নতুন মেশিন বানানোর ট্রাই করছিল, যেটা একটা টাইম মেশিন ছিল। যাই হোক, একেবারে লাস্ট এপিসোডের শুরুটা হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে সিজন 1-এর এপিসোড 1 শুরু হয়েছিল, মানে মাইকেলের সেই সুইসাইড সিন দিয়ে। মানে দ্য বিগিনিং ইজ দ্য এন্ড অ্যান্ড দ্য এন্ড ইজ দ্য বিগিনিং, এই জিনিসটাকে পুরোপুরিভাবে রিপ্রেজেন্ট করার জন্য। যাই হোক, তখন 2053 সালে মানে ফিউচারে আমরা দেখতে পারি যে যখন অ্যাডাম বৃদ্ধ ক্লাউডিয়াকে দেখতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে চিন্তা করছিল তাকে তো আমি নোয়াকে দিয়ে মেরেই ফেললাম, আর সে যে এখানে এসেছে এটা লুপের কোনো পার্টও না, তাহলে সে এখানে আসলো কি করে? এটা তো পুরোপুরি ইম্পসিবল একটা ব্যাপার। তাছাড়া অ্যাডাম এটাও চিন্তা করছিল যে এত কিছু জানার পরেও সে কেন এই ব্যাপারটা সম্পর্কে এখনও কিছু বুঝতে পারল না। আর তখন ক্লাউডিয়া তাকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে। সে তার মাস্টার প্ল্যানটা তাদের সামনে শেয়ার করে। সে বলে যে কিভাবে অ্যাডাম এবং এবার নাকের নিচে সে তার নতুন একটা প্ল্যানিং বানিয়েছে, যেই প্ল্যানিংটা না সে জানে না ইবা জানে। ক্লাউডিয়া তাকে বলে যে অনেক বছরের রিসার্চ করার পরে ফাইনালি আমি অরিজিন ওয়ার্ল্ড সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছি। আমি জেনে গিয়েছি এটা কোনো মিরর ওয়ার্ল্ড বা অন্য কোনো অবজেক্ট না, বরং এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। আর সেটা হচ্ছে থার্ড রিয়েলিটি, মানে অরিজিন ওয়ার্ল্ড, যেখান থেকে এই সমস্ত ব্যাপারটা শুরু হয়েছিল। এখানে ক্লাউডিয়া অ্যাডামকে বলে যে তোমার এবং ইবার জীবনটা হয়তোবা সেই অরিজিন ওয়ার্ল্ডের সঙ্গেই কানেক্টেড। যদিও প্রথম দিকে তারা মনে করছিল যে এই সমস্ত ব্যাপারগুলো দুইটা দুনিয়াকে রিপ্রেজেন্ট করে, মানে দুইটা দুনিয়াকেই কানেক্ট করে, এটা একটা লুপের সিম্বল। তবে আসলে এটা ছিল একটা ট্রাইকেটটা, যেটা তারা পরে বুঝতে পারে, মানে এটা ছিল 3টা ওয়ার্ল্ডের কানেকশন পয়েন্ট। অ্যান্ড ফাইনালি আমার মাথা থেকেও একটা বোঝা হালকা হয়েছে, কারণ সিজন 3 শুরু থেকেই আমি এই জিনিসটা চিন্তা করছিলাম যে যদি নাম্বার 3 এই ওয়েব সিরিজের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কেন ওয়ার্ল্ড এখানে দুইটা দেখানো হচ্ছিল? যেমন টার্গেটটা 3 সার্কেল, 3 সিজন, 33 ইয়ার্স, তাহলে তো ওয়ার্ল্ডও 3টাই হওয়ার কথা ছিল। অ্যান্ড এইটার একটা আইডিয়া আমাদেরকে একটু আগেও দেওয়া হয়েছিল, যেটা আমরা ইগনোর করে গিয়েছিলাম। আসলে টাইনহাউস যখন এই মাল্টি দুনিয়া নিয়ে আমাদেরকে লেকচার দিচ্ছিল তখন শুরুতে স্ক্রিনে 3টা বক্স শো করানো হয়েছিল, মানে 3টা আলাদা আলাদা ওয়ার্ল্ড যেগুলো একসাথে কানেক্টেড। আসলে ক্লাউডিয়ার বিশ্বাস ছিল এই সমস্ত ব্যাপারটা শুরু হয়েছে অরিজিন ওয়ার্ল্ড থেকে, যেখানে এইচজি টাইনহাউস তার ফ্যামিলিকে সেভ করার জন্য একটা টাইম মেশিন বানিয়েছিল। তবে তার সেই এক্সপেরিমেন্টটা পুরোপুরি ফেল হয়ে গিয়েছিল। তবে সেই ফেইলের ব্লাস্টের জন্য দুইটা আলাদা আলাদা রিয়েলিটি ক্রিয়েট হয়ে গিয়েছিল, একটা হচ্ছে অ্যাডামের ওয়ার্ল্ড আর একটা হচ্ছে ইবার ওয়ার্ল্ড। আর ক্লাউডিয়া এই জিনিসটাও ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে সে যতই ট্রাই করে ফেলুক না কেন এই দুইটা ওয়ার্ল্ডের মধ্যে সে কিছুই বদলাতে পারবে না। এখানে ঠিক তেমন করেই সমস্ত ব্যাপারগুলো হয়ে যাবে যেমন করে আগে থেকে সব কিছু হয়ে আসছিল। এই জন্য যদি তারা কিছু চেঞ্জ করতে চায় তাহলে তাদেরকে চেঞ্জ করতে হবে অরিজিন ওয়ার্ল্ডের মধ্যে গিয়ে, কারণ এই দুইটা ওয়ার্ল্ডের 12টা অ্যাডাম আর এভা বাজিয়ে দিয়েছে। তাদের দুজনের পার্সোনাল মোটিভ এই ওয়ার্ল্ডটাকে এমন একটা লুপের মধ্যে ফেলে দিয়েছে যেটা কোনো দিনও শেষ হওয়ার না। এরপরে ক্লাউডিয়া অ্যাডামকে এই লুপ হোলের সুইচ পয়েন্ট সম্পর্কে বলে, যেটা সম্পর্কে অ্যাডাম তো জানতো না, তবে ইবা সেটার ইউজ করে তার সঙ্গে চিটারি করছিল। আসলে যখন অ্যাপোক্লিপস হয় তখন ফ্র্যাকশন অফ টাইমের জন্য সমস্ত সময় থেমে যায়, আর তখনই সেখানে একটা সুইচ পয়েন্টের ক্রিয়েট হয়, মানে একটা লুপ হোলের ক্রিয়েট হয়, যেটাকে ইউজ করেই ইবা দুইটা আলাদা আলাদা রিয়েলিটি বানিয়েছে, যেমন জোনাসের একটা রিয়েলিটি এবং মার্থার একটা রিয়েলিটি। এই জন্য অ্যাডাম যতবারই মার্থাকে মারুক না কেন সেই সুইচ পয়েন্টের সাহায্যে ইবা বারবার করে নতুন মার্থার জন্ম দিয়ে তার বাচ্চাকে সেভ করেই ফেলবে। আর সেই সুইচ পয়েন্টের ইউজ করে ক্লাউডিয়াও তার অল্টারনেটিভ একটা ভার্সন বানিয়েছে। একটা ভার্সনকে তো নোয়া শেষ করে দিয়েছিল,
তবে এখন যেই ভার্সন তার সামনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সেই অল্টারনেটিভ ভার্সন, অ্যান্ড এই জন্যই ঠিক জোনাসের মতো ক্লাউডিয়া মারাও গিয়েছে, আবার ক্লাউডিয়া জীবিতও আছে। তো এখন কোয়েশ্চেনটা চলে আসে যে ক্লাউডিয়াকে এই সমস্ত ব্যাপারগুলো কে বলল, এই সুইচ পয়েন্ট, এই লুপ হোল, এগুলো সম্পর্কে ক্লাউডিয়া কিভাবে জানলো? আসলে অ্যান্সার হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো ক্লাউডিয়ার নিজের রিসার্চ করে বের করেছে, এবং অরিজিন ওয়ার্ল্ড সম্পর্কেও সে তার রিসার্চ থেকেই পেয়েছে। তো প্রথমে জানা যাক সেই সুইচ পয়েন্টটা বা সেই লুপ হোলটা সম্পর্কে। আমরা দেখতে পারি অ্যাপোক্লিপসের পরে যখন ক্লাউডিয়া তার নোট নিচ্ছিল তখন পেছনে একটা নিউজ চলছিল, যেখানে বলা হচ্ছিল যে উইন্ডোনে যেই অ্যাপোক্লিপসটা হয়েছে সেখানে সায়েন্টিস্টরা বিশ্বাস করছে যে এত বড় ধামাকার পরে ফ্র্যাকশন অফ টাইমের জন্য সময়টা থেমে গিয়েছিল, আর এই ব্যাপারটাই ক্লাউডিয়া নোট করে ফেলেছিল। অ্যান্ড আমরা যেমনটা জানি সে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ম্যানেজার ছিল, এই জন্য সে খুব ভালো করেই ডার্ক ম্যাটার, টাইম ট্রাভেল, কোয়ান্টাম ফিজিক্স এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে জানতো। আর এমন করেই সে তার নলেজের ইউজ করে এবং অল্টারনেটিভ ক্লাউডিয়া হয়ে ইবার উপরে নজরদারি করে সে ফাইনালি এই সুইচ পয়েন্টটা বের করে ফেলেছিল। ওকে, এখন এই সুইচ পয়েন্টের ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেল, তবে সেই অরিজিন ওয়ার্ল্ড সম্পর্কে সে কী করে জানলো? কারণ এটার কোনো প্রমাণও তো তার কাছে নেই। তাছাড়া 2টা সিজনে আমরা এমন কোনো ব্যাপারও দেখতে পাইনি যেটা আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড সম্পর্কে কোনো হিন্ট বা কোনো প্রমাণ দেয়। ওয়েল, এটা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে আমরা এই জিনিসটা খুব ভালো করেই দেখতে পারবো যে এখানে যতগুলো ক্যারেক্টার আছে, মানে এই 3টা সিজনের মধ্যে যতগুলো ক্যারেক্টার আমাদের সামনে ইন্ট্রোডিউস করানো হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারই টাইম ট্রাভেল করেছে, হয়তো সময় আগে গিয়েছে নয়তো পেছনে গিয়েছে, শুধুমাত্র একজনকে বাদ দিয়ে, সেটা হচ্ছে এইচজি টাইনহাউস। আসলে ভালো করে লক্ষ্য করলে আমরা দেখব এই পুরো সিরিজের মধ্যে টাইনহাউস হচ্ছে ইম্পর্টেন্ট সেই ক্যারেক্টার যে কিনা তার লাইফটা লিনিয়ারলি পার করেছে, মানে সে কোনো উইয়ার্ড ফ্যামিলি ট্রির মধ্যে যায়নি আর টাইম ট্রাভেলও কখনো করেনি। আর তাছাড়া এই সিরিজের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা হচ্ছে সে, কারণ সেই টাইম ট্রাভেল মেশিনটাকে বানিয়েছিল। আর টাইনহাউসের যেই পর্দাটা ছিল সে ইনিশিয়ালি সিগমান্ডুস গ্রুপটাকে শুরু করেছিল। তাছাড়া টাইনহাউস ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই টাইম ট্রাভেল নিয়ে পাগলের মতো ছিল। তবে এইচজি টাইনহাউস সেই ফ্যামিলির মেম্বার হওয়া সত্ত্বেও সারাটা জীবন শুধুমাত্র ঘড়ি বানানোতে আর মানুষের জন্য টাইম ট্রাভেল মেশিন বানানোতেই পার করে দিয়েছে, সে কখনোই টাইম ট্রাভেল করেনি। এই জিনিসটাই এখানে কেমন জানি খটকা লাগছে, মানে এই জিনিসটা এখানে ফিট হচ্ছে না। অ্যান্ড এই সন্দেহটা ক্লাউডিয়ার মনের মধ্যেও চলে আসে, এই জন্য সে তাকে নিয়ে রিসার্চ করা শুরু করে। তাছাড়া শার্লেটের সঙ্গে তার যেই কানেকশনটা সেই ব্যাপারটা সম্পর্কেও ক্লাউডিয়া জানতো যে যেই দিন টাইনহাউস সমস্ত কিছু হারিয়ে ফেলেছিল সেই দিনই 2টা মেয়ে এসে শার্লেটকে তার কাছে দিয়ে চলে গিয়েছিল। অ্যান্ড এরপর থেকে সে তার সারাটা জীবন শার্লেটকে বড় করার পেছনেই ব্যয় করে দিয়েছে। অ্যান্ড যেমনটা আমি শুরুতেই বলেছিলাম যে ডার্কের মেইন পয়েন্টটা হচ্ছে পার্সোনাল মোটিভ এবং পার্সোনাল লস। যেমন আমরা দেখতে পারি অ্যাডাম মার্থাকে হারানোর পরে তার দুনিয়ার 12টা বাজিয়ে দিয়েছিল, অন্যদিকে ইভা তার বাচ্চাকে সেভ করার জন্য তার দুনিয়ার 12টা বাজিয়ে দিয়েছিল। আসলে তারা দুজন যার যার পার্সোনাল মোটিভ ফুলফিল করার জন্য কতগুলো মানুষকে খুন করেছে আর এখনও কন্টিনিউ করেই যাচ্ছে। আর অন্যদিকে ক্লাউডিয়াও তার মেয়েকে বাঁচানোর জন্য এই সমস্ত কাজগুলো করছে। অন্যদিকে উলরিক, নোয়া, ক্যাথরিনা, হ্যানা তারা সবাই যার যার স্বার্থের জন্য কাজ করেছে। তবে এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে এইচজি টাইনহাউসই হচ্ছে শুধুমাত্র স্টেবল পার্সন যে তার স্বার্থের জন্য কিছুই করেনি। আর এই জিনিসটাই ক্লাউডিয়ার মাথায় ক্লিক করে। সে চিন্তা করছিল হয়তোবা 3 নম্বর কোনো দুনিয়া আছে যেখানে হয়তো এইচজি টাইনহাউস তার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতেই বাস করছিল, যেখানে না আছে অ্যাডাম, না আছে ইভা, না আছে তাদের এই অদ্ভুত রকমের ফ্যামিলি ট্রি। আর সেখানে হয়তোবা এইচজি টাইনহাউসের ফ্যামিলির মৃত্যুর পরে শার্লেটকে তার কাছে কেউ নিয়েও আসেনি। মানে আমরা দেখতে পারি যে এইচজি টাইনহাউসের কাছে টাইম ট্রাভেলওয়ালা মেশিন বানানোর নলেজও ছিল আর তার কাছে মোটিভও ছিল। মানে এখানে আমরা অরিজিন ওয়ার্ল্ড সম্পর্কে ক্লিয়ারলি সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারি। তো এখন ক্লাউডিয়া অ্যাডামকে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলার পরে তাকে বলে যে এতক্ষণ যা কিছুই হচ্ছিল সেগুলো লুপের একটা পার্ট ছিল, তবে এখন তোমার সাথে যেটা হচ্ছে, মানে তোমার আমার যেই কনভারসেশনটা হচ্ছে এইটা টাইমে প্রথমবার হচ্ছে, মানে এইটা লুপের কোনো অংশও না আর এইটা কেউ বাধ্য করে করাচ্ছেও না, এটা নিজে থেকে হচ্ছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে অ্যাডামও ক্লাউডিয়ার কথায় বিশ্বাস করে ফেলে, এই জন্য সে তার কথা শোনা শুরু করে। এই জন্য অ্যাডাম সেই সুইচ পয়েন্টের ইউজ করে সোজা গিয়ে জোনাসের সঙ্গে মিট করে আর তাকে অরিজিন ওয়ার্ল্ড সম্পর্কে জ্ঞান দেওয়া শুরু করে। সে তাকে বলে যে যদি তুমি সমস্ত ব্যাপারগুলোকে থামাতে চাও আর এই লুপ থেকে বেরিয়ে আসতে চাও, মানে এই সাইকেলটাকে ব্রেক করতে চাও, তাহলে তোমাকে এবং অল্ট মার্থাকে এখান থেকে সোজা অরিজিন ওয়ার্ল্ডে গিয়ে এইচজি টাইনহাউসকে টাইম মেশিন বানানো থেকে আটকাতে হবে। এরপর অ্যাডাম তাকে ছোট একটা টাইম মেশিন দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর জোনাসও গিয়ে মিট করে অল্ট মার্থার সঙ্গে আর তাকে সত্যি সত্যি সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। সে তাকে বলে যে আমরাই হচ্ছে গিয়ে সেই গ্লিচ যারা কিনা 2টা ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। এরপরে জোনাস আর মার্থা সেই গুহার সাহায্যে টাইম মেশিনের ইউজ করে অরিজিন ওয়ার্ল্ডকে খুঁজে বের করতে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পারি অ্যাডাম গিয়ে ইভার সঙ্গে মিট করে আর তাকে সান্ত্বনা দিয়ে বলে যে ফাইনালি সমস্ত কিছু আমরা ঠিক করতে যাচ্ছি।
এরপরে ফাইনালি আমরা চলে আসি অরিজিন ওয়ার্ল্ডে। আমরা দেখতে পারি টাইন হাউসের ছেলে মারিক তার উপরে চিল্লাচিল্লি করছিল। আসলে মারিক বলছিল যে তার বাবা কখনোই তার উপরে খুব ভালো করে নজর দেয়নি, সে সবসময় তার সেই টাইম মেশিনওয়ালা বই এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই পড়ে থাকতো। এই জন্য মারিক তার উপরে চিল্লাচিল্লি করে প্রচণ্ড রাগ করে তার ফ্যামিলির সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর আমাদের দেখে মনে হচ্ছিল যে হয়তোবা এইটাই সেই রাত যেই দিন তারা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। এদিকে জোনাস আর মার্থা টাইম ট্রাভেল করে ফাইনালি চলে আসে অরিজিন ওয়ার্ল্ডের মধ্যে, আর তারা মারিককে ব্রিজ ক্রস করা থেকে আটকে ফেলে। এরপরে মারিক সেখান থেকে সোজা তার বাসায় ব্যাক করে। মানে আমরা দেখতে পারি ফাইনালি এই সাইকেলটা ব্রেক হয়ে গেছে। মানে না মারিক ব্রিজ ক্রস করেছে, না তার অ্যাক্সিডেন্ট হয়েছে, না এই যে টাইন হাউস পরবর্তীতে সেই টাইম মেশিনটা বানিয়েছে। এই জন্য আস্তে আস্তে করে জোনাস আর মার্থার অস্তিত্ব গায়েব হওয়া শুরু হয়। আর আমরা দেখতে পারি তাদের যতগুলো ভার্সন, যতগুলো ওয়ার্ল্ডে ছিল, মানে যতগুলো টাইমলাইনে ছিল, সমস্ত টাইমলাইন থেকে তারা আস্তে আস্তে করে গায়েব হওয়া শুরু হয়। অ্যান্ড একেবারে লাস্টের সিনে আমরা দেখতে পারি রেজিনা এখনও জীবিত আছে আর সে কানওয়ানের ঘরের মধ্যে থাকছে। মানে টেকনিক্যালি যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে অরিজিন ওয়ার্ল্ড, আর অরিজিন ওয়ার্ল্ডে এই ঘরটা সবসময় রেজিনারই ছিল। হ্যানা, টরমেন, ক্যাটরিনা, পিটার এবং ব্যানি তারা সবাই মিলে রেজিনার ঘরে ডিনার করছিল। তবে তখনই এখানে হঠাৎ করে কারেন্ট চলে যায়, আর হ্যানা প্রচণ্ড ভয় পেয়ে তার উল্টাপাল্টা স্বপ্ন সম্পর্কে তাদেরকে বলা শুরু করে। সে বলে যে সে দুনিয়াকে ডিস্ট্রয় হতে দেখতে পেয়েছে। আসলে এই পুরো গল্পটা ছিল অ্যাডাম এবং ইভার। তারা চিন্তা করছিল যে ঠিক আছে, ফাইনালি সব কিছু আমরা ঠিক করে দিয়েছি। তো অরিজিনাল ওয়ার্ল্ডে আমরা দেখতে পারি রেজিনা ক্লাউডিয়া এবং বার্ন ডপলারের মেয়ে ছিল। অন্যদিকে হ্যানা টরমেন কাপল ছিল, আর এখানেও হ্যানা প্রেগনেন্ট ছিল। মানে হ্যানার প্রেগনেন্সি শেষই হচ্ছে না। আর পিটারকে দেখে মনে হচ্ছিল ট্রান্সজেন্ডারের সাথে তার যে রিলেশনটা ছিল সেটা সে পাবলিক করে দিয়েছে। তবে আমরা দেখতে পারি ক্যাথরিনা এখানে সিঙ্গেল ছিল, কারণ এই দুনিয়াতে উলরিকের জন্মই হয়নি। আর এদিকে যখন হেনা একটা ইয়েলো জ্যাকেট দেখতে পারে তখন তার মাথার মধ্যে কিছু একটা চলে আসে, আর সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তার হবু বাচ্চার নাম সে জোনাস রাখবে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো সিরিজটা এখানে শেষ হয়ে যায়। ওকে, যাওয়ার আগে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে যান। আমরা যেমনটা জানলাম যে টাইন হাউস তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য একটা টাইম ট্রাভেল মেশিন বানিয়েছিল, তবে তার এক্সপেরিমেন্টটা পুরোপুরি ফেল হয়েছিল, যেটার ব্লাস্টের জন্য দুইটা আলাদা আলাদা দুনিয়ার সৃষ্টি হয়েছিল, একটা অ্যাডামের দুনিয়া, একটা ইভার দুনিয়া। তবে পরবর্তীতে সেই দুইটা দুনিয়া থেকেই জোনাস এবং মার্থা এই দুনিয়াতে এসে টাইন হাউসের ছেলেকে সেভ করেছে। যার মানে আমরা এটা বলতেই পারি যে টাইন হাউসের সেই ফেইল এক্সপেরিমেন্টের জন্যই তার ছেলে সেভ হয়ে গেছে। এখন এখানে কোয়েশ্চেনটা হচ্ছে টাইন হাউসের সেই এক্সপেরিমেন্টটা কি ফেল ছিল নাকি সেই এক্সপেরিমেন্টটা সফল ছিল? কারণ সে যেটা চেয়েছিল সেটা তো সে পেয়ে গেছে, তার ছেলে তো জীবিত রয়ে গেছে। আসলেই কি ক্যাটটা মারা গিয়েছে নাকি ক্যাটটা এখনও জীবিত আছে? এইটাই হচ্ছে গিয়ে বড় কোয়েশ্চেন।